গল্প মেঘ পিয়নের উলু চিঠি। লেখায় তামান্না ইসলাম। কথা। সকল আত্মীয় স্বজনদের সামনে পর 3টা থাপ্পড় খেয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকলাম নিজের সামনে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। বাবার দিকে তাকাতেই বাবার লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে ভয়, অপমানের কষ্টে আমার কান্নার বেগ আরো বেড়ে গেল। এই বাবা আমাকে কখনো সামান্য একটা ধমক দিয়ে দেখেনি, সেই বাবা আজকে আমার গায়ে হাত তুলেছে, তাও এতগুলো মানুষের সামনে। বাবার এমন রূপ দেখে যতটা না ভয় পেয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছি। বাবা, চুপ। একটাও কথা বলবে না তুমি? কখনো কিছু বলিনি বলে তুমি যে ইচ্ছা হয় তাই করে যাবে আর চুপচাপ সবকিছু মেনে নিব ভেবেছ? তাও আবার নিজের বেডরুমে একটা ছেলের সাথে তুমি সারা রাত। ছি, এই শিক্ষা দিয়েছি তোমায় আমি? আমার মান সম্মান ধুলোয় মিশে দিবে ভেবেছ? আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। উচ্ছ্বাস, তুমি এখনই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসো আর যত পারো একটা কাজে নিয়ে আসবে। বাবার কথাটা শোনা মাত্রই বুকটা ছাতু করে উঠল। বাবা কি করতে চলেছে তা বুঝতে খুব বেশি কষ্ট করতে হলো না। বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যা মনে করেছো তেমন কিছু হয়নি। প্লিজ বাবা, তুমি এমন কিছু করো না বাবা। বাবার পায়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বললেও আমার কথা বা আমার কান্না তার মন গলাতে পারলে না, সাথে আমার কথা বিশ্বাসও করলো না। বরং উচ্ছ্বাস ভাইকে আরো ধমকের সুরে বলে উঠল, উচ্ছ্বাস, আমি তোমাকে একটা কথা বলেছি, তুমি শুনতে পারনি আমার কথা? এখনো এখানে দাঁড়িয়ে আছো তুমি? বাবার হুঙ্কার শুনে এক প্রকার দৌড়ে ভাইয়া আমার রুম থেকে বের হয়ে গেল। আর আমি বাবা মা সহ রুমের প্রত্যেকটা মানুষকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। শেষে বাধ্য হয়ে নেশায় বুধ হয়ে আমার বিছানায় শুয়ে থাকা নিশাদ ভাইয়ের কাছে চলে গেলাম। নিশাদ ভাইয়া, প্লিজ উঠুন। বাবাকে সব সত্যি কথা বলেন প্লিজ। নিশাদ ভাইয়া। ফুপিমা, তুমি প্লিজ ভাইয়াকে উঠতে বলো না। তোমরা যা ভাবছো সবকিছু ভুল। নিশাদ ভাইয়ের থেকে সবকিছু শুনে নাও প্লিজ। ও ফুপিমা, একটু বলো না ভাইয়াকে উঠতে। নিশাদ ভাইয়া উঠল না। সবার সামনে ওনার শরীরে হাত দিয়ে ডেকে তুলতে গেলে হিতে বিপরীত হতে বেশি সময় লাগবে না। তাই আমি পাশে বসে ডাকার পরেও যখন উঠলো তখন আমি ফুপিমাকেও বললাম যেন উনি কিছু করে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে কেউ আমার কথা শুনলো না। মনে হচ্ছে আমি তাদের কিছু বলছি না। আমার কথাকে না শুনতে আমি আর কোনো কিছু না বলে মূর্তির সেখানে বসে রইলাম। এখন ভোর 5:30 বাজে। ঠিক 7:30 নাগাদ উচ্ছ্বাস ভাইয়া ইমাম সাহেব নিয়ে আসলেন। সাথে কোথা থেকে যেন কাজীও ধরে বেঁধে নিয়ে এসেছে। কাজীকে দেখিয়ে বোঝা যাচ্ছে তার সকালের ঘুম না হওয়ায় চোখে মুখে বিরক্তর আভাস। এই সময়ের মাঝেই নিশাদ ভাইয়াও উঠে গেছে। যখন সকলকে একসাথে আমার রুমে দেখেছে তখন মাথায় হাত দিয়ে জানতে চেয়েছিল এখানে কি হয়েছে। তার এরূপ কথায় ফুপিমা নিজেকে সংযত করতে না পেরে ঠাটিয়ে গালে একটা থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, এখানে কি হয়েছে জানতে চাইছো তাই না? সজ্ঞানে ফিরে এসে দেখো কি হয়েছে এবং তুমি কি করেছো। তোমার জন্য আমি নিজের ভাইদের সামনে ছোট হয়ে গিয়েছি। আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো। আমার কথা না হয় না ভাবলে, কিন্তু এই বাড়ির মানুষের কথা ভাবতে পারতে। অয়ন্তীর কথাটা ভাবতে পারতে। চেয়ে দেখো একবার মেয়েটার দিকে, একটু সময়ের মাঝে মেয়েটার কি অবস্থা হয়ে গিয়েছে। ফুপিমার কথা শুনে নিশাদ ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে কিছু না বুঝতে পেরে আবার ফুপিমার দিকে তাকায়। এখনো যে তার নেশার প্রভাব সম্পূর্ণ কাটেনি তা দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে আমাকে একটু বলবে? এত সকালে তোমরা সবাই আমার রুমে কি করছো? এই অন্তি। নিশাদ ভাইয়া আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আবারও গালে থাপ্পড় পড়তেই চুপ করে যেতে হলো। এটা তোমার রুম? এটা দেখে কি তোমার রুম বলে মনে হচ্ছে? একবার চারিদিকে নজর বুলিয়ে দেখো তুমি আসলে কার রুমে আছো। এবার যেন ভাইয়ের টনক নড়ল। সে এবার ভালো করে চারিদিকে দেখে বুঝতে পারলো আসলে সে কার রুমে আছে। এইটা তো অন্তির রুম, কিন্তু আমি এখানে। একটা কথা শুনে রাখো নিশাদ, তোমার জন্য আমি আমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। বড় ভাই যা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে তাই মেনে নিতে হবে। আমি যেন তোমার থেকে কোনো প্রকার কোনো কথা না শুনি। কিসের সিদ্ধান্ত নিয়েছে মামু? মামু কিসের সিদ্ধান্তের কথা বলছে মা? নিশাদ ভাইয়া এখনো বুঝতে পারছে ফুপিমা কিসের কথা বলছে। এদিকে আমি এখনো আগের মতো জড়বস্তুর মতো করে মেঝেতে বসে আছি। তারা কি বলছে আমি তার কিছু এখানে নিচ্ছি না।
আমি শুধু এই পরিবারের প্রত্যেকটা মানুষের কথা ভাবছি। তারা কি আমাকে কোনোভাবেই বিশ্বাস করছে না? তারা কি আমায় চেনে না? এখন ইচ্ছে করছে এক দৌড়ে ছাদে চলে যায় আর সেখান থেকে লাফ দিয়ে মরে যায়। কিন্তু এখন আমার কোনো কিছু করার শক্তিটুকুও নেই। তোমার আর অয়ন্তীর বিয়ে পড়ানো হবে আজ এখনই। উচ্ছ্বাসী মা আমার কাজের ব্যবস্থা করতে গিয়েছে। ওনারা চলে আসলেই তুমি বিয়ে করে নিবে। ফুপিমার কথা শুনে এবার যেন ভাইয়ের নেশা কর্পূরের মতো মিলিয়ে গেল। বড় বড় চোখ করে আমার দিকে তো একবার সবার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। এটা অসম্ভব মা, আমি অন্তিকে বিয়ে করতে পারবো না। ওর মতো ইম্যাচিউর মেয়ে কখনো সৈয়দ নিশাদ আদনান খানের বউ কিছুতেই হতে পারে না। আমি এই বিয়ে কখনো করতে পারবো না। ভাইয়ের কথা শুনে ফুপিমা ধমক দিয়ে উঠলেন। এতে আমিও কেঁপে উঠলাম। এত সময় নিয়ে মা, বাবা, ছোট বাবা, কাকিমা, ফুফা কেউ কিছু বলেনি। কিন্তু এবার যেন নিশাদ ভাইয়ের কথা শুনে সবাই একটু নড়েচড়ে বসলো। পাশ থেকে মা এগিয়ে এসে নিশাদ ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, নিশাদ, আমি যেমন আমার মেয়েকে চিনি, ঠিক তোমাকেও আমি চিনি জানি। আমি বা আমরা কেউ জানি না তোমার আর অন্তির মাঝে কাল কি হয়েছে। তুমি এই রুমেই বা আসলে কি করে সেটা আমরা কেউ জানি না। তোমার আর অন্তির কথা আমি বা এখানে এই রুমে থাকা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করলাম, কিন্তু বাইরের মানুষ, তাদের তুমি কি করে সবকিছু বুঝাবে? তারা কি করে তোমাদের কথা বিশ্বাস করবে আমাকে বলতে পারো? তুমি ছেলে, তোমার গায়ে কলঙ্ক লাগবে না। কিন্তু অন্তি একটা মেয়ে। তুমি নিশ্চয় জানো এই সমাজের মানুষের কাছে নারীর সামান্য একটা ভুল কোথায় থেকে কোথায় নিয়ে চলে যায়। কোণঠাসা করে তুলে একটা মেয়ের জীবন, বিষিয়ে তোলে তাদের জীবন। আর তুমি অন্তিকে ইম্যাচিউর বললে না? আচ্ছা, ম্যাচিউরিটি কি কখনো বয়স দেখে হয়? নাকি বাস্তবতা থেকে, পরিস্থিতি থেকে ম্যাচিউরিটি আসে? অন্তিকে আমরা সবাই আদর দিয়ে বড় করেছি বলেই সে নিজের ম্যাচিউরিটি দেখায় না। কিন্তু তার মাঝে যে ম্যাচিউরিটি নেই তেমন কিন্তু নয়। যথেষ্ট ম্যাচিউর আমার ছোট মেয়ে। কিন্তু মামি, কোনো কিন্তু না। নিশাদ, তোমাকে যা বলা হয়েছে তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করে নাও। নিশাদকে কিছু বলতে না দিয়ে পাশ থেকে নিশাদের মা কথাটা বলে রুম থেকে বের হয়ে গেলেন। একে একে সবাই রুম থেকে বের হয়ে চলে গেলে নিশাদ ভাইয়া আমার দিকে তাকিয়ে ক্রো হেসে নিজের রুম থেকে চলে গেলেন। সকাল 8টা বেজে গেছে, সাথে আমার আর নিশাদ ভাইয়ের বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে। এত সকালে তেমন কেউ ঘুম থেকে ওঠেনি বলে এখনো কেউ তেমন কিছু জানে না এই বিষয় নিয়ে। বিয়ে বাড়ির বলে আজ এখনো সবাই ঘুমিয়ে আছে। দূর দূরান্ত থেকে সব আত্মীয় স্বজন এসেছে আমার বড় বোন দুতির বিয়ের জন্য। কিন্তু কে জানতো দুতির আগে আমার নিজের এইভাবে বিয়ে হয়ে যাবে। কালকেও কত মজা করলাম সবার সাথে মিলে, কিন্তু এক রাতের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। কাল আমার বোন দুতির হলুদ সন্ধ্যা ছিল। বিয়ের উপলক্ষে সব আত্মীয় স্বজন 3-4 দিন আগে থেকেই চলে এসেছে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে মিস্টার রোমান শিকদার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতে চেয়েছিলেন। কিন্তু দুতি নিজেই চাইনি সেন্টারে অনুষ্ঠান করে বিয়ে করতে। সে চেয়েছিল তার বিয়ের সবকিছু এই বাড়িতে হোক এবং তার বিদায়ও যেন এই বাড়ি থেকে হয়। রোমান শিকদার ও মেয়ের কথায় আপত্তি না করে মেনে নিয়েছে। বড্ড আদরের এই দুই মেয়েকে যেমন আদরে বড় করেছে তেমন শাসনও করেছে। বড় মেয়ের সেই কথাতেই বাড়ির ছাদে বিয়ের আয়োজন করেছেন। হলুদের সব নিয়ম শেষ করে বাড়ির গুরুজনেরা সবাই যার যার মতো চলে গেলে ছোটরা মিলে ছাদে আড্ডার আসর বসায়। নিশাদ 1 বছর আগে একটা হসপিটালে জয়েন করেছে। প্রতিদিন হসপিটালে কোনো না কোনো অপারেশন থাকায় আজকে একটা অপারেশনের জন্য হসপিটালে যেতে হয়েছিল। সেখান থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। বাড়িতে আসতেই রুম থেকে ফ্রেশ হয়ে খেয়ে নিজের রুমের দিকে যেতে চাইলেও কিছু একটা মনে সে ছাদের দিকে পা বাড়ায়। হঠাৎ করে নিশাদকে ছাদে দেখে সবাই চুপ হয়ে। কাজিনদের মাঝে নিশাদ সবার বড়, একটু গম্ভীর টাইপের বলে কেউ কেউ তাকে এগিয়ে চলে। কিন্তু যাদের সে ভালোবাসে তারা সবাই জানে নিশাদ তাদের সাথে কতটা ফ্রেন্ডলি। নিশাদ সবাইকে চুপ করে থাকতে দেখে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ালে উচ্ছ্বাস নিশাদকে তাদের মাঝে নিয়ে আসে। একসময় মেয়েরা আড্ডার আসর বাদ দিয়ে চলে আসলে ছেলেরা উপরে বসে আড্ডা দেয় এবং সাথে করে ড্রিঙ্কস করে। সবাই প্রথমবারের মতো ড্রিঙ্কস করায় অল্পদিন নেশা হয়ে যায়। আর সবাই ছাদে যে যেমন ইচ্ছে সেইভাবে শুয়ে পড়ে। নিশাদ ওর ড্রিঙ্কস করে। আগে বন্ধুদের সাথে মাঝে মাঝে আড্ডার ফাঁকে ড্রিঙ্কস করাতে তার বেশি নেশা না হলেও হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল। পায়ে লেগে যাচ্ছিল বারবার।
নেশাগ্রস্ত থাকায় নিজের উপর নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে যায়। আর ওই নেশা থাকায় আজকে এই দিনটা দেখতে হচ্ছে। এখন সকাল 10টা বাজে। সবাই ঘুম থেকে উঠে গেছে এবং আমার আর নিশাদ ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাও কিন্তু কোন পরিস্থিতিতে হয়েছে তা কেউ জানে না। মাকে বলে দিও আমি হসপিটালে যাচ্ছি, আর আজকে এখানে আসবো না। হসপিটালে কিছু জরুরি কাজ আছে, আমাকে সেখানেই থাকতে হবে। নিশাদ ভাইয়ের কথা শুনে একবার আশেপাশে তাকিয়ে দেখলাম আর কেউ আছে নাকি। না, এখানে আমি ছাড়া আর কেউ তো নেই। তাহলে কথাগুলো আমাকে বললো, কিন্তু এমন তাড়াভাবে কেন বললো? কথা বলতে ইচ্ছে না হলে বলিস না, তা কেন তুই আমার তাড়াভাবে কথা বলবি? আমি কিছু বলতে মুখ খুলতে গিয়ে চুপ করে মাথা নাড়িয়ে বসে রইলাম। নিশাদ ভাইয়া চলে যেতেই গালে হাত দিয়ে আবার কিছু একটা ভাবনায় ডুব দিলাম। না না, এ কিছুতেই হতে পারে না। না না, এইটা হতে পারে না। অন্তি, তুই আমাকে না জানিয়ে কি করে বিয়ে করে নিতে পারলি? তাও আবার আমার ক্রাশ বয়কে। কত ইচ্ছে ছিল তোর বিয়ের 7 দিন আগে থেকেই আমি না খেয়ে তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, বেআইনদের সাথে ফ্লার্টিং করবো, 2-4টে ছেলেকে ফিদা করে পাগল করে দিব। কিন্তু তুই আমার সব আশায় পানি দিয়ে দিলি। এইটা আমার সাথে অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায়। কথাটা বলেই নেকা কান্না করতে শুরু করলো। নিশাদ ভাইয়া চলে যাওয়ার পর নিজের রুমে আসতেই এশার ফোন আসে। এশা আমার বেস্ট, আমার মন খারাপের সাথী। আমার সামান্যতম মন খারাপ হলেই মেয়েটা কি করে যেন সবকিছু বুঝে যায়। হলুদ সন্ধ্যায় আসতে পারেনি আন্টি, মানে এশার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এশা বলেছে বিয়ের দিন সকালেই চলে আসবে, কিন্তু এখনো সে আসতে পারেনি। রাস্তায় আছে আর সেখান থেকে ফোন করেছে। আর তাকে ভোররাতে সবকিছু বলতেই সে কথাগুলো বলে উঠল। ওর ন্যাকামি দেখে ইচ্ছে করছে, কিন্তু আমি নিজেই হয় মরে যায় না হয় এই এশার বাচ্চাকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারি। আমার অবস্থা বুঝতে ওকে আমি সবকিছু বললেও সে নিজের দুঃখ জাহির করতে ব্যস্ত হয়ে পড়েছে। তুই কি চুপ করবি হারামি? এইদিকে আমার সাথে এত কিছু হয়ে গেলে আর তুই এইসব বলছিস? তুই শুধু আজকে এই বাড়িতে এসে দেখ, তোর খাওয়া, ফ্লার্টিং করা আর ছেলে ফিরে করে পাগল করা আমি বের করব। এখন ফোন রাখ হারমি। কথাটা বলে ফোন কেটে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে চোখ বুজে শুয়ে রইলাম। আর ভাবতে লাগলাম গতকাল রাতের কথা। সবকিছু কি সুন্দর ছিল, আর আজকে সবকিছু কেমন চেঞ্জ হয়ে গেল। ওই একটা মানুষের জন্য আমার সাথে কেউ এখন কথা বলছে না। বাবা মা সবাই কেমন আমাকে এড়িয়ে চলছে। মনে হচ্ছে আমি বড় কোনো অপরাধ করে বসে আছি, অথচ আমার কোনো দোষ নেই। আবার ওই হুদুম পেঁচার বলা কথাগুলো আর নিতে পারছি না। সেইভাবেই চোখ বুজে শুয়ে রইলাম। সবকিছু কেমন অসহ্য লাগছে। অন্দি, এই অন্দি, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি করছিস কেন? কথাগুলো বললেও আর আমি বিছানা থেকে নড়লাম না। আমি তো আর কয়েক ঘন্টা পর এই বাড়ি থেকে চলেই যাব, তাও তুই আমার সাথে এইভাবে কথা বলবি? আপাই কথাগুলো বলতে বলতে গলা কেমন ধরে আসছিল। এতদিনের সবার ভালোবাসা, আদর সবকিছু রেখে অন্যের ঘরে চলে যাবে। নিজের আপন নীড় ছেড়ে এক অচেনা অজানা নীড়ে চলে যাবে। চাইলেও আর নিজ ইচ্ছে মতো কিছু করতে পারবে না। যেই আদর নিজ নীড়ে পেয়েছে সেই আদর কি অন্য কোথাও পাবে নাকি অনাদরে, অবহেলায় থাকতে হবে? সরি আপাই, আমার তোর সাথে এমন করে কথা বলা উচিত হয়নি। বিছানা থেকে উঠে দুতির কাঁধে মাথা রেখে বললাম, অন্তি, তোরে একটা কথা বলছি, মন দিয়ে শুনবি? ঠিক আছে। বলো। শুনছি। কাঁধে মাথা রেখেই এমনে বললাম, কিছুই ভালো লাগছে না। বাবা ভাই বোনদের মাঝে সবার বড় হলেও বাবা আগে ফুপিমাকে বিয়ে দিয়েছে। ছোট কাকাইকে লেখাপড়া করিয়েছেন। বলতে গেলে বাবাই সবার দায়িত্ব নিয়েছিল। এইসব কথা কেন বলছো আপাই? আমার ভালো লাগছে না। কাঁধে থেকে বিরক্তির সাথে কথাগুলো বলে মাথা তুলে নিলাম। নিশাদ ভাইয়া হচ্ছে আমাদের কাজিনদের মাঝে সব থেকে বড়। একজন ডাক্তার, দেখতে শুনতেও তো অনেক ভালো। মানছি তোদের যেইভাবে বিয়ে হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু ভুল? তোমার মনে হলো এইটা ভুল? এইটা ভুল না, আমার সাথে অন্যায় হয়েছে। আমার কথা একটাবার কেউ শুনতে চেয়েছো তোমরা?
আমার উপর মিথ্যে অপবাদ দিয়ে ওই বড়রাগী মানুষটার সাথে বিয়ে দিয়ে দিলে। আমি তোমাদের কাউকে কি বুঝাতে পেরেছি কিছু? আমার মতের বিরুদ্ধে গিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিলে। দ্যুতিকে কিছু বলতে না দিয়ে কান্না করতে করতে কথাগুলো বলে উঠলাম। দ্যুতি, এই দ্যুতি। হ্যাঁ মা বলো। তুই যা রুমে গিয়ে গোসল করে নে। পার্লারে যেতে হবে। আরও কেউ বলে দে সং সেজে বসে না থেকে গোসল করে রেডি হয়ে নিতে। মা কথাটা বলে চলে গেলেও আমার চোখ দুটো না চাইতেও ভিজে উঠল। কিছু না করেও দোষী হয়ে গেলাম। নিজের মানুষদের এমন ব্যবহার মেনে নিয়ে অনেক কষ্টের একটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপাই মা, কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যা রেডি হয়ে আয়। কথাটা বলে আপু চোখের পানি মুছে দিয়ে চলে গেলেই আমি ওই নিশাদ ভাইয়ের জীবন কি করে বিষিয়ে তুলবো সেই সব ভেবে ওয়াশরুমে চলে গেলাম। পিঠ দেখিয়ে চলা তোমাদের মেয়েদের আজকালকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, তাই না? পিঠ দেখিয়ে চললে 10-12 জন ছেলে সেই দিকে তাকিয়ে থাকবে। সেই সব ভালো লাগে বুঝি? তুমি দুপুরের দিকে আপাইকে নিয়ে আসা হয় পার্লার থেকে। একটা লাল খয়েরি লেহেঙ্গা পরেছে, ভারী সাজসজ্জা আর মেহেদি রাঙা হাত দুটো বড়তি মেটেরিয়াল ছুরির সাথে কিছু সোনার বালা পরা। সম্পূর্ণ ব্রাইডাল লুকে অনেক সুন্দর লাগছিল। আমি একটা বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছি, সেজেছি অনেক, আর চুলগুলো এক সাইডে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। আমার সাথে যাই হয়ে যাক না কেন, নিজের বোনের বিয়েতে এনজয় না করে মন খারাপ করে বসে থাকবো নাকি? কখনোই না। আপাইয়ের বিয়ে তো আর বারবার হবে না। আজকে আমার আপাইয়ের জীবনের বিশেষ একটা দিন, আর সেটা মাটি হয়ে যাবে এটা মানতে পারবো না। দুপুরে 3:30টার দিকে আপাইকে পার্লার থেকে নিয়ে আসলে কিছু সময় ফটোশুট করা হয়। কিছু আপাইয়ের সিঙ্গেল ছবি তো কিছু ফ্যামিলি ছবি তোলা হয়। তারপর বর আসলে তাদের খাওয়া দাওয়ার পালা শেষ করে বিয়ের কাজও শেষ করে হয়। তারপর আবার তাদের কাপল ছবি তুলতে শুরু করে। ততক্ষণে অনেকটা সময় চলে যায়। সবাই বাগানে আনন্দ করছে, কিন্তু আমার তখনই ওয়াশরুমে যাওয়ার তাড়া ছিল। কম বেশি সবাই বাগানের দিকে আছে, বাড়ির ভেতরের দিকে মানুষজন কিছুটা কম। তোমরা মেয়েরা নিজেদের কি মনে করো? এক বস্তা মেকআপ করবে, পিঠ দেখিয়ে চলবে, আর ছেলেদের আকৃষ্ট করবে। এইটা কি আজকালকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, তাই না বলো? কিন্তু তোমাকে এইভাবেই দারুণ লাগছে। সেই কবে তোমাকে দেখছি তখন থেকেই আমার মনে তোমার জন্য এক ভালো লাগা শুরু হয়েছে। বাড়িতে প্রবেশ করার মূল ফটকে আসতেই পেছনে থেকে একজন কথাগুলো বলে উঠল। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকাতেই হতম্ব হয়ে গেলাম সামনের মানুষটিকে দেখে। তুমি তুমি এখানে কি করছো? সবাই বাহিরে আছে, আর তুমি এখানে কি করতে এসেছো? আর তুমি কোন সাহসে আমাকে এইসব কথাগুলো বললে? তুমি যেই জন্য এখানে এসেছো অন্তি জানমান, আমিও ঠিক সেই জন্য এখানে এসেছি। কিন্তু এখানে এসে তো অন্য কিছুই দেখে ফেললাম। বাকিটা না হয় পরে কখনো দেখবো, কি বলো? সামনে দাঁড়িয়ে থাকা রোহিতের এমন কথা শুনে শরীরে আগুন জ্বলতে লাগলো। ইচ্ছে করছে থাটিয়ে গেলে দুটো থাপ্পড় মেরে বসি। নেহাল বাবার বন্ধুর ছেলে বলে আর বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে বিধায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হচ্ছে। জোরে দুটো নিঃশ্বাস নিলাম। শুনো নেহাত, আজকে বাড়িতে একটা শুভ কাজ চলছে, না হলে তোমাকে কি করে সাহায্য করতে হয় এই আইডিয়াটা নয়ন দিতে খুব ভালো করে জানে। আর শোনো রোহিত, আজকে যা বলেছো আমি শুনেছি, কিন্তু পরের বার যদি কিছু বলেছো তাহলে আমি ভুলে যাবো তুমি কে। মেয়েদের সম্মান করতে শিখো। কিভাবে একটা মেয়ের সাথে কথা বলতে হয় জানো না তুমি? পরের বার আমার সামনে আসলে আমি তোমাকে আমাকে কি জানমান জড়িয়ে ধরবে নাকি চুমু খাবে? আমার কিন্তু কোনো কিছুতেই আপত্তি নেই। রোহিত দুকদম আমার সামনাসামনি এসে দাঁড়িয়ে কথাগুলো বলে বিশ্রীভাবে হেসে নিজ গালে হাত বুলিয়ে নিল। রোহিতের এমন বাসরি হাসি দেখে ইচ্ছে করছে ওর মাথাটা ফাটিয়ে দিতে। শুধু কি চুমু আর জড়িয়ে ধরলে হয় বলো? আর সবকিছু বিয়ের পর হবে জানমান। নিজ কথা শেষ করার আগেই রোহিতের এমন কথা শুনে গায়ে আগুন ধরে গেল। বেড়ার শখ কত বিয়ে মানুষকে আবার বিয়ের কথা বলে। অবশ্য ওর দোষ কি, বেড়াতে জানেই না আমার বিয়ে হয়ে গেছে। আর বিয়ে না হলেই বা কি, একটা মেয়েকে এইসব কথা বলে বিরক্ত করতে যাবে কেন? বিয়ে করার খুব শখ, তাই না? বাসর করবে, কিন্তু আমি তোমার এমন জায়গায় কিক দিব সারা জীবনের জন্য সবকিছু শেষ হয়ে যাবে।
বুঝেছো তুমি? আর কখনো বাজে কথা বললে তার ফল ভালো হবে না বলে দিলাম। রোহিতকে কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম আমার রুমের দিকে। এই দিকে সত্যি সত্যি নিশাদ ভাই এখনো আসেনি। ফুপিমা ফোন করেছিলেন কিন্তু উনি বলে দিয়েছেন আসবে না। হয়তো আসবেও না। বলে গিয়েছিলেন আজকে আসবে না, হয়তো কখনোই আসবে না এই বাড়িতে। যেই বাড়িতে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অপছন্দের মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয় আবার নিজের মান সম্মান নষ্ট হয়, সেখানে আসবে নাকি? আচ্ছা নিশাদ ভাই আমাকে অপছন্দ করেন কেন? সবাইকে আদর করে, স্নেহ করে, আর আমার সময় যত ঝামেলা। তার কোন পাকা ধানে মই দিয়েছি আমি? ওই বেড়া গুমরো মুখকে আমি নিজের সামনে মানি না। জীবনে কখনো আমার সাথে ঠিক করে কথা বলে নাই, আবার নাকি আমার সাথে সংসার করবে। এইসব কথা ভাবতে ভাবতে রুমে ওয়াশরুমে চলে গেলাম। বাহিরে অসহ্য গরম। ইচ্ছে করছে আবার গোসল করে নেয়। প্রতিটা মেয়ের জন্ম হয় যেন নিজ ঘর ছেড়ে অন্যের ঘর আলোকিত করা। যারা ছোট থেকে এত বড় করে তাদের ছেড়ে চলে যেতে হবে। এইটা ভাবতেই চোখের অশ্রু বাঁধ ভেঙে নদীর মতো হয়ে ওঠে। দেখতে দেখতে আপাইয়ের বিদায়ের সময় চলে আসে। আপাই একে একে সবাইকে জড়িয়ে ধরে কয়েক মুহূর্ত কান্নাকাটি করে নিয়েছে। বাবা আপাইয়ের বিদায়ের আগে রুমে গিয়ে বসে আছে। মেয়ের জন্য বুক চিরে যাচ্ছে, কিন্তু নিয়তির লিখন কেউ কি খণ্ডাতে পারে? এইটাই যে নিয়ম। আপাই বাবার কথা জানতে চাইলে উচ্ছ্বাস ভাইয়া বাবাকে ডাকতে চলে যায়। উচ্ছ্বাস ভাইয়া চলে যেতেই আপাই আমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমিও আপাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আমি কোনো কিছু নিয়ে মন খারাপ করলে, কিছু ভুল করলে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিত। বোন বাবা মজা করে সন্তানের ভালোর জন্য করে। আজকে বাবা যেটা করেছে একটা সময় মনে হবে এইটা তোর জন্য ভালো ছিল। বাবার উপর অভিমান করে থাকিস না। কারোর সাথে ঝগড়া করবি না। সবার কথা শুনে চলবি। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। আমার সাথে কথা বলতে বলতে বাবা সেখানে এসে উপস্থিত হয়। আপাই কিছু সময় বাবাকে জড়িয়ে ধরে কান্না করে কিছু কথা বলে বাবা আপাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আপাইকে গাড়িতে তুলে দিয়ে আসে। যতক্ষণ আপাইদের গাড়ি দেখা গেল বাবা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া দেখলো। তখন তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কি কথা বলছিলে অয়ন্তী? আপাই চলে যাওয়ার পর রুমে ভালো লাগছিল না বলে একটু ছাদে চলে আসি, খোলা বাতাসে যেন মন খারাপ চলে যায়। কিন্তু হঠাৎ করে পিছন থেকে কারো কথা শুনে সেদিকে তাকিয়ে দেখি নিশাদ ভাইয়া দাঁড়িয়ে আছে। ওনাকে দেখেই আমি চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলাম। এই বেড়া কখন আসলো? যাওয়ার আগে তো বলে গিয়েছিল আসবে না, কিন্তু এখন আসলে কি করে? আর এসেছে যখন তখন আমি দেখলাম না কি করে। আর কেউ কিছু বলল না। আবার রোহিতের সাথে কথা বলতেও দেখেছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। কি হলো? আই আস্ক ইউ সামথিং রাইট? ওই ছেলে তোমাকে কি বলেছে? বেশ ধমকের সুরে প্রশ্নগুলো করতেই চোখ খিচে বন্ধ করে নেয়। রোহিত আমাকে বিরক্ত করছিল। বাজে বাজে কথা বলছিল। তোমাকে বিরক্ত করছিল আর তুমি হেসে হেসে কথা বলছিলে? ওনার এমন কথা শুনে ইচ্ছে করছে ওনাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আমি কখন এসে ওই ইডিয়েটের সাথে কথা বললাম? আর আমি যে ইচ্ছা হয় তাই করবো, তাতে ওনার কি? আপনি এইভাবে কথা বলছেন কেন? আর আমাকে কেউ বাজে কথা বলবে আর আমি তার সাথে হেসে হেসে কথা বলবো? আর আপনি আমাকে এইসব কথা জিজ্ঞেস করছেন কেন? আর আপনি আসলেনি বা কখন? আপনি তো বলে গিয়েছিলেন আসবেন না, তাহলে? থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আমি নিজের চোখে দেখেছি তোমাদের। আর আমি কখন এসেছি সেটা দিয়ে তোমার কোনো কাজ নেই। ধমকের সুরে কথাগুলো বলে ছাদ থেকে নিজের রুমে চলে আসে নিশাদ। আর ওই দিকে এক সমুদ্র ভাবনার জগতে রেখে গেলেন আমাকে। ওনার এই আমাকে নিয়ে অনাধিকার চর্চা আগেও ছিল। যদি কখনো কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখতে পারতো, সেখানে গিয়ে কতগুলো কথা শুনিয়ে চলে যেতেন। আসতেন ও নিজ ইচ্ছায় চলে যেতেন নিজ ইচ্ছায়। কিছুদিন সহ্য করলেও পরে এই বিষয় নিয়ে খুব বিরক্ত লাগতো। শুধুমাত্র বড় ভাই বলে কিছু বলতাম না। বেড়া তুই বউ পাবি না, তোর বিয়ে হবে না। বিয়ের রাতে দেখবি বউ তোরে রেখে অন্য কারোর সাথে চলে গেছে। বেড়া বুইড়া, ঘুমরো মুখ, করলা। আচ্ছা ফুপিমা কি এই বেড়াকে জন্মের পর মধু না খাইয়ে করলা দিয়েছিল? তাই দিয়েছিল হয়তো। না হলে এই লোক এমন তেতু তেতু কথা বলে কি করে?
একবার ফুপিমাকে জিজ্ঞেস করতে হবে। নিজে নিজে কথাগুলো বলে ছাদ থেকে চলে আসি। যার জন্য গিয়েছিলাম তার কিছু তো হলো না, উল্টে আরো করলের কথা শুনে আসতে হলো। সময় কেমন দ্রুত গতিতে এগিয়ে চলে বোঝার কোনো উপায় নেই। যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে তাদের জীবন সামনে এগিয়ে যায়, আর যারা পারে না তাদের কাছে মনে হয় জীবন সেখানেই থেমে গেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেছে আপাই এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে। আপাইয়ের বিয়ের জন্য এই 1 সপ্তাহ ভার্সিটিতে যাওয়া হয়নি। আজকে যাব ঠিক করেছি। কিছু নোটস কালেক্ট করে এসা, দীপু, মৃদুল, রুহানি ওদের সাথে আড্ডা দিয়ে চলে আসবো। মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি, তাই এত প্যারা না নিয়ে চিল মুড়িয়ে থাকি। আর আমি এত পড়া নিয়ে সিরিয়াস মুডে থাকার মেয়ে না। কোন রকম পাশ করতে পারা স্টুডেন্ট। আর বাড়িতে সারাদিন বসে থাকতে ভালো লাগে নাকি? তাই তো নিজ ভাবনার মতো রেডি হয়ে নিলাম। আপনি এখানে? হসপিটালে যাননি? এখন তো আপনার হসপিটালে থাকার কথা। আর আপনি কিনা আমাদের বাড়িতে। তুমি এত কথা বলো কেন? একটু চুপ থাকতে পারো না? সারাদিন বক বক করতে থাকো। মুখ ব্যথা করে না তোমার? 2 মিনিটে আমার মাথা খেয়ে ফেলেছ। অসহ্য। এই মামি আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? কি হলো, ওখানে গাধীর মতো দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠার জন্য কি এখন আবার আলাদাভাবে ইনভাইট করতে হবে? প্রথম কথাগুলো বিরক্তর সাথে বললেও শেষ কথাগুলো ধমক দিয়ে বলল। আরে ভাই, আমি তোরে একটা কথা বলেছি, তুই সুন্দর করে উত্তর দিবি, তা না করে এমন করে কথা বলছিস কেন? আবার কোন ভাবনার জগতে হারিয়ে গেলে? উঠে বসো বলছি। ওনার কথা শুনে এবার কোনো কিছু না ভেবে গাড়িতে উঠে বসলাম। আবার কখন ধমক দিয়ে উঠে বলা যায় না। আমি গাড়িতে ওঠার পর একবার ওনার দিকে তাকিয়ে আবার চোখ সামনে নিয়ে চুপচাপ বসতে উনি গাড়ি স্টার্ট দিলেন। মামি তোমাকে কিছু কি বলেছে? ওহো, কিছু বললেন? অন্যমনস্ক হয়ে থাকায় নিশাদ ভাইয়ের কথা ঠিকভাবে বুঝতে না পারায় উনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই দেখি উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। মামি তোমাকে কিছু কি বলেছে? বলেছে? গুড। তোমার কি ভার্সিটিতে কোনো ইম্পর্ট্যান্ট ক্লাস আছে? তাহলে তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে বিকালে আমরা না হয় বের হব। না, তেমন কোনো ক্লাস নেই। এই কয়দিন ভার্সিটিতে যাওয়া হয়নি, তাই নোটস কালেক্ট করার ছিল শুধু। আচ্ছা, আপনি আমার সাথে এমন ব্যবহার করেন কেন? কিছু বললে? না, কিছু না। অন্যমনস্ক হয়ে থাকায় বুঝতে পারিনি কাকে কি বলে দিয়েছি। এই বেড়াকে কিছু জিজ্ঞেস করলে তো উল্টো আমাকে 1000 প্রশ্ন করে বসবে। তাই এর কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। মুখ দিয়ে আর কোনো কথা বের করব না। কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি কখনো দেখিসনি? দোস্ত, এইটা কি তুই সত্যি? না, আমার ভূত। এবার মুখ বন্ধ করো, না হলে এই রাস্তার মাঝে তোর মুখের ভিতর চলে যাবে। রুহানির কথায় বিরক্ত হয়ে তাড়াভাবে উত্তর দিলাম। কেমন করে সবকটা তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো জোকার। নিশাদ ভাইয়া আমাকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। আর সেই সময় দীপু বেড়া আমার সাথে নিশাদ ভাইয়াকে দেখেছে। দিয়ে গিয়েছে সেটা ভালো কথা, দেখেছিস তাও ভালো কথা। কিন্তু এই বেড়া দীপুর বাচ্চা দীপু মশলাপাতি মিশিয়ে বাকি সবাইকে বলছে আর ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার অবশ্য একটা বড় কারণ আছে। তুই সারা জীবন বললে আশরিদা সৈয়দ নিশাদ আদনান, তাকে তুই সহ্য করতে পারিস না। এক কথায় যাকে বলে চোখের শত্রু। তাকে বিয়ে করলি তো করলি, এখন একসাথে ঘুরতেও শুরু করে দিয়েছিস। তোকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে যাচ্ছে। আবার কোথাও যাওয়ারও কথা চলছে। বাহ ভাই বাহ, ঠিক বলেছিস। নিজে তলে তলে টেম্পু চালাবে আর আমরা বললেই দোষ। ঈশার কথা শুনে পাশ থেকে রুহানি কথাটা বলে উঠল। এদের কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চারিদিক তাকিয়ে কিছু দেখার চেষ্টা করলাম। দীপু আর মৃদুল গালে হাত দিয়ে এই 2 পাগলের কথা শুনে যাচ্ছে। দুজন বকবক করেই চলেছে, থামাথামির নাম নেই। মৃদুল কটমট চোখে একবার দীপুর দিকে দেখে বেড়া এদের উস্কে দিয়ে নিজের মতো করে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে আর মাথা দুলিয়ে যাচ্ছে। মৃদুল আর সহ্য করতে না পেরে রুহানির মাথায় একটা থাপ্পড় দিয়ে বসলো। এই তুই আমার মাথায় থাপ্পড় দিলি কেন? এত বকবক করিস কেন? একটু চুপ করে বসে থাকতে পারিস না? আর শালা তুই,
কথাটা বলেই দীপুকে লাথি দিল। আমি কি? আমাকে আবার মারলি কেন? তোর মাথা খাচ্ছে ওরা দুজনে আর তুই মারলি আমাকে। কারণ তুই হলি সব নাটের গুরু। তুই যদি তখন অন্তি এর নিশাদ ভাইয়ের কথা না বলতি তাহলে কিছুই হতো না। তাই তোর এখন লাথি উষ্টা সবকিছু প্রাপ্য। কথাটা বলেই আবার চারজন মারামারি করতে শুরু করেছে। এদের এমন কিছু আজকে নতুন না। একজন শুরু করলে সবাই মিলে লেগে যায় তার পিছনে। বিহান স্যার কই? কই বিহান স্যার? আমার কথা শুনে সাথে সাথে রুহানি ওদের ছেড়ে সোজা হয়ে বসতেই আমি উচ্চস্বরে এসে উঠলাম। আমার হাসি দেখেই রুহানি বুঝে গেছে আমি ওদের থামাতেই মিথ্যে কথা বলেছি। তোরা সবাই আমার সাথে শুধু শুধু এমন করিস। বিহান স্যারকে একটু ভালো লাগে বলে এইটা নিয়ে এমন করিস তোরা? গাল ফুলিয়ে রুহানি কথাটা বলে বুকে হাত ভাঁজ করে বসে রইল। ভালো লাগে তাই না আপনার? আপনি যে তারে একদিকে দেখলে অন্যদিকে চলে যান আবার ক্লাসে ডাবাডাব করে তাকিয়ে থাকো সেটা বলবে কে গো? কথাটা বলে এশা রুহানির গায়ে টেনে দিল। উপর দিকে এশার এই কথায় আমরা সবাই হাসতে লাগলাম। হয়েছে হয়েছে, এবার চল। আজকে কিন্তু প্রথমেই ঐশী ম্যামের ক্লাস আছে। কথাটা বলে একবার মৃদুলের তাকাতে দেখি মৃদুল সেখানে নেই। আর এই মৃদুল কোথায় গেল? ওই তো বেড়া যাচ্ছে। দীপুর কথা মতো আমার পেছনের দিকে তাকিয়ে দেখি মৃদুল ক্লাসের দিকে চলে গেছে। এই ঐশী ম্যাম হচ্ছে মৃদুলদের বাড়ির ভাড়াটিয়া। পান থেকে চুন খসলেই ম্যাম সুন্দর করে মৃদুলের আব্বুর কাছে বলে দিবে। যার দরুন মৃদুল আর সবকিছু করলে ঐশী ম্যামের ক্লাস মিস করে না। এই বেড়া সত্যি একটা হারামি। এত সময় আমাদের সাথে থেকে এখন আমাদের রেখেই চলে গেছে। আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে? কথাটা বলেই দীপু উঠে হাঁটা শুরু করলো মৃদুলের পিছু পিছু। এক সপ্তাহ পর ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। তা হোক দেরি, সবার সাথে আড্ডা দিয়ে খুশি মনে বাড়ি ফিরছি এইটাই অনেক। কিন্তু আমার এই খুশি মনে হচ্ছে নিশাদ ভাইয়ের সহ্য হয়নি। সে ড্রয়িং রুমে বসে বসে মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। নিশাদ ভাইয়াকে দেখেই আমার মনে পড়ে গেল গতকাল রাতের কথা। মা বলেছিল আজকে দুপুরের দিকে নিশাদ ভাইয়ের সাথে ওনার দাদিকে দেখতে যাওয়ার কথা। ওনার দাদি অসুস্থ, হসপিটালে আছেন অনেকদিন ধরে। তাই আপাইয়ের বিয়েতেও আসতে পারেনি। কিন্তু এখন কথা হচ্ছে আমি সেই কথা বেনুমান ভুলে গিয়ে সবার সাথে চলে গিয়েছিলাম ঘুরতে। এখন না জানি কপালে কি আছে। আমাকে কিছু বললে আমিও বলে দিব। আমি কেন তোর কথা শুনতে যাব রে? তুই কোন ক্ষেতের মুলা তাই তোর সবকিছু শুনতে হবে? আমার সাথে কি কি করেছিলি আমি তো কিছুই ভুলে যাইনি। আবার আমাদের ৩-৪ বাড়ি পর তোদের বাড়ি, কই একটা দিন তো খোঁজ করতে আসলি না। আশা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করে দেখলি না। তাহলে আমি কেন তোর কথা মতো চলতে যাব? ওই তো অয়ন্তী চলে এসেছে। কিরে ওখানে গাধীর মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে চেঞ্জ করে আয়। মায়ের কথায় নিজের ভাবনা থেকে বের হয়ে মায়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নিলাম। মায়ের দিকে তাকাতেই দেখি উনি রাগি চোখে তাকিয়ে আছে। যদি পারতো তাহলে ওই চোখ দিয়ে আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। ওই তো মা ক্লাস শেষে আবার একটু লাইব্রেরি গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। কোন রকম কথাটা বলেই এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতেই একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মা এসে বসে আছে। মা তুমি এখানে? না মানে নিচে তো নিশাদ ভাইয়া আছে। তাকে রেখে তুমি এখানে? তোমাকে আমি কি বলে রেখেছিলাম? আর তুমি কি করলে বলো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? একবার মান সম্মান সব শেষ করেছ, এখন আবার ছোট করে দিচ্ছ আমাদের। এখন এই শাড়ি পরে চুপচাপ নিশাদের সাথে যাবে। মাথা নিচু করে ঠোঁটে দাঁত দিয়ে কান্না চেপে রেখে মাথা দুলিয়ে সম্মতি দিতে মা শাড়িটা রেখে চলে গেলেন। মা বের হয়ে যেতেই ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম। একটা ঘটনা কেন্দ্র করে আমাকে কি না শুনতে হচ্ছে, তাও বিনা দোষে। আমি তো কিছুই করিনি, তাও কেন আমার কথা বিশ্বাস করছে না কেউ? আমাকে কবে এইসব থেকে মুক্তি দিবে এরা? এই সব কিছু হয়েছে ওই একটা মানুষের জন্য। উনি হঠাৎ করে এসে আমার জীবনটা এলোমেলো করে দিয়ে গেল। প্রায় মিনিট 10 পর চোখে পানি দিয়ে ওয়াশরুমে থেকে বের হয়ে শাড়ি পরে নিচে চলে গেলাম। সোফায় এখনো নিশাদ ভাইয়া বসে আছে।
ওনাকে দেখা মাত্রই আমার ইচ্ছে করছে ওনাকে খুনও করে ফেলি। আমাকে ওনার সামনে আসতে দেখি উনি মাকে আসছে বলে আমার আগে আগে হাঁটতে হাঁটতে বের হয়ে চলে গেলেন। চোখ মুখের এই অবস্থা কেন তোমার? কি হয়েছে? গাড়িতে চুপচাপ বসেছিলাম। এর মাঝে নিশাদ ভাইয়ের কয়েকবার আমার দিকে তাকিয়ে আবার গাড়ি চালানোর ফাঁকে আমাকে কথাটা বলল। ওনার এই কথার প্রেক্ষিতে ইচ্ছে করছিল কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছেকে ভিতরে দমিয়ে রেখে চুপচাপ বসে রইলাম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, উত্তর দিচ্ছ না কেন? বার কয়েক জিজ্ঞেস করেও যখন আমার থেকে কোনো উত্তর পাচ্ছিল না, তখন কর্কশ কণ্ঠে ফের একই প্রশ্ন করতেই বিরক্তিতে তার দিকে তাকিয়ে উত্তর দিলাম। কি শুনবেন? সবকিছু করে এখন বলতে আসছেন কি হয়েছে? জানেন না আপনি কি হয়েছে? শুধুমাত্র আপনার জন্য আমার প্রিয় মানুষগুলো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি যদি ওই দিন রাতে নেশা করে আমার রুমের সামনে এসে ওই রকম ব্যবহার না করতেন তাহলে আমার আপনাকে রুমে নিতে হতো না, আর আমার সাথে এমন কিছু হতো না। নিজের মা, বাবা, চাচা, চাচি কেউ আমাকে বিশ্বাস করছে না। উঠতে বসতে তাদের ত্রুটির কথা শুনতে হতো না। তাদের বলা প্রতিটা কথা আমার কাছে বিষের মতো লাগে। তাদের এমন ব্যবহার ইচ্ছে করে। শুধুমাত্র আপনার জন্য আমার সুখ শান্তি সবকিছু বিষাদ হয়ে উঠেছে। আবার বলছেন আমার কি হয়েছে? কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠলাম। এত সময় নিশাদ ভাইয়ের চুপচাপ আমার কথাগুলো শুনে গেলেন। আমি মনে হয় ভাষণ দিয়েছি আর উনি নীরব শ্রোতা হিসেবে শুনে গেলেন। আর কি বা বলবে? আমি তো ভুল কিছু বলিনি। এই সব কিছু তো সত্যি। আমার সাথে সবকিছুর জন্য তো উনি নিজে দায়ী। এটা নাও আর চোখ মুছে নাও। এই চোখে অশ্রু বেমানান। আমার দিকে টিস্যু এগিয়ে দিলেও আমি তা না নিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নিলাম। ওনার কথা তেমন পাত্তা দিলাম না। আমার এই হেন কাজে উনি কিছুটা অপমানিত বোধ করলেও তাতে আমার কিছু যায় আসে না। উনি চুপচাপ হাত খুঁটিয়ে নিলেন। আবার শুরু হলো নীরবতা। গাড়ি চলার শুরুতেও এখনো তেমন নীরবতা বিরাজমান। প্রায় ঘন্টা খানিক পর হসপিটালে চলে আসলাম আমরা। নিশাদ ভাইয়ের দাদির সাথে আমার খুব ভাব। ফুপিমার বাড়ি গেলেই আমি সারাদিন দাদিয়ার সাথে গল্প করি। দাদায় মারা যাওয়ার পর থেকে দাদিয়া একা থাকতো। গুড ইভিনিং নিশাদ। হসপিটালে প্রবেশ করতে না করতেই কোথা থেকে একটা সুন্দর রমণী নিশাদ ভাইয়ের সামনে এসে দাঁড়ায় হাসি মুখে কথাটা বলল। পরনে একটা এস রঙের শার্ট আর জিন্স পরার সাথে হিল, আর এপ্রনটা হাতে নিয়ে আছে। গুড ইভিনিং ডক্টর নিশা। বাহ, উনিও দেখছি খুব সুন্দর হাসি মুখে কথা বলছে। এমন করে হেসে হেসে কথা বলছে যেন হাসি ধরে রাখতে পারছে না। কই আমার সাথে তো এমন করে কথা বলে না। আর আমি যে এখানে আছি তাই দুই ব্যক্তি বেনুমান ভুলে বসে আছে। তাদের এমন হেসে হেসে কথা বলা আমার কেন জানি না অসহ্য লাগছে। আপনারা কথা বলুন, আমি দাদিয়াকে দেখে আসি। আরে অয়ন্তী, তুমি কখন এলে? আমি তো তোমাকে দেখিনি। কেমন আছো তুমি? আমার কথায় নিশাদ ভাই আর ডক্টর নিশা আমার দিকে তাকিয়ে ডক্টর নিশা কথাটা বলল। মেয়ের ঢং দেখো। আমি সেই কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি তার সেদিকে খেয়াল নেই। থাকবে কি করে? তুই তো এখানে আসার পর থেকেই আমার ওনার সাথে লেপ্টে আছিস। তাহলে আমাকে দেখবি কি করে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন নিশাপু? আর এসেছি তো সেই কখন। কিন্তু আপনারা তো নিজেদের মাঝে ব্যস্ততায় আমাকে খেয়াল করেননি, তাই না নিশাদ ভাইয়া? প্রথম কথাগুলো ডক্টর নিশার দিকে তাকিয়ে বললেও শেষ কথাগুলো নিশাদ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম। ওনার দিকে তাকাতেই দেখি বেড়া হা করে তাকিয়ে আছে আমার দিকে। আর ডক্টর নিশার সাথে নিশাদ ভাইয়ের আগে থেকেই পরিচিত। ফুপিমার বাড়ি আসা যাওয়া করে, দুজনেই বন্ধু বলে। যদিও নিশার হাবভাব অন্য কিছু বলে, কিন্তু নিশাদ ভাইয়ের মন বোঝা বেশ কঠিন। আপনারা কথা বলুন, আমি আসি। কথাটা বলে চলে আসতে গেলেই শাড়ির আঁচল কোথাও একটা আটকে গেছে এমন বাধা পেলাম। মনে মনতে চাইছি শাড়ির আঁচল যেন ওনার ঘড়িতে আটকে যায়। ওই যে যেমন শাহরুখ খানের ঘড়িতে দীপিকা পাড়ুকোনের ওড়না আটকে গিয়েছিল, তেমন করে যেন আমার শাড়ির আঁচলটা ওনার ঘড়িতে আটকে যায়। কিন্তু আমার সব কল্পনা জল্পনা মিথ্যে প্রমাণিত করে আমার শাড়ির আঁচল গিয়ে আটকে আছে করিডোরে রাখা একটা গাছের ডালে। এটা তো আর সিনেমা নয় যে আমার ভাবনার মতো কাজ হবে। এটা হচ্ছে আমার জীবন।
এখানে সবকিছু আমার বিপরীতে হবে। ওকে ডক্টর নিশা, আপনার সাথে পরে কথা হবে। কথাটা বলেই উনি আমার শাড়ির আঁচল ডাল থেকে সরিয়ে দিয়ে আমার আগে আগে হাঁটতে শুরু করলো। আমি এই ফাঁকে একবার নিশাপুর দিকে তাকিয়ে দেখলাম উনি কেমন মুখ ভার করে দাঁড়িয়ে আছে। আহ, নিশাপুর এমন মুখ দেখে মনে মনে বেশ খুশি লাগছে। এসেছিল ভাব জমাতে, এখন দিল তো। আমিও খুশি মনে সেখান থেকে চলে গেলাম। নিশাদ ভাইয়া চলে গেছে, ওনার চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। ডাক্তার দাদু ভাইয়ের কি হয়েছে? মুখ ভার কেন? আর আমার ছোট সতীন কোথায়? কেন? আমাকে বুঝি পছন্দ হয়নি? তাই সতীন সতীন করে চলেছ? আমার না বলো তোমার এখন এই বুড়িকে পছন্দ হবে না। যাওয়া মানুষকে নিজের করে পেয়ে এখন এই বুড়িকে ভুলে যাবে। তোমাকে কি আর ভুল যায় বলো? তুমি হলে আমার বড় বউ, আর তোমার ছোট সতীন তো আমাকে সহ্যই করতে পারে না। কথায় কথায় ভাইয়া ডাকে। আমার ভবিষ্যৎ অন্ধকার, যার জন্য এত কিছু করলাম আর সেই আমাকে বুঝলো না গো বড় বউ। মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলে গেলে হাত দিল। নিশাদ ভাইয়া মুখের এক্সপ্রেশন দেখে দাদিয়া হেসে ওঠে। দাদিয়াকে হাসতে দেখে উনিও হেসে উঠল। দুইজনকে নিয়ে হাসাহাসি করছো বড় সতীন। দরজা ঠেলে ভেতরে ঢুকে দাদিয়াকে বলতেই নিশাদ ভাইয়ের দিকে তাকিয়ে উনি আরো হাসতে লাগলেন। কিন্তু নিশাদ ভাইয়ের হাসি থেমে গেছে, মুখে গম্ভীর ভাব নিয়ে আসছেন। আমার ছোট জামাইয়ের দুঃখের কথা শুনে রে ছোট সতীন। দাদিয়ার কথা শুনে একবার নিশাদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি এবার মুখটা কেমন কাচুমাচু করে রেখেছেন। মনে হচ্ছে দাদিয়া ওনার কোনো সিক্রেট কথা বলে দিচ্ছে। বাহ, ওনারও দুঃখ আছে? আমি তো জানি উনি শুধু দুঃখ দিতে জানে। তা তুমি কেমন আছো বড় সতীন? প্রথম কথাগুলো নিশাদ ভাইয়ের দিকে তাকিয়ে বেশ ব্যগ্য করে বললেও শেষ কথাগুলো দাদিয়ার পাশে একটা টুল নিয়ে বসে বললাম। আমি তো বেশ আছি রে ছোট সতীন। এখন তোরা আছিস তো আমি আরো বেশি ভালো হয়ে গেছি। তা বললে না তো তোমার ছোট জামাইয়ের কিসের দুঃখ? আবারও একই প্রশ্ন করতেই দাদিয়া একটু হাসলো মনে হলো, কিন্তু কিছু বলল না। উল্টো আমার মুখের এক সাইডে হাত বুলিয়ে দিয়ে চুমু খেলেন। তোমার সব রিপোর্ট তো এখন আগের থেকেই স্বাভাবিক আছে। আর কিছুদিন এমন থাকলে সবকিছু স্বাভাবিক হবে। আর এখন একটা ঔষধ আছে, এইটাকে একটু ঘুমাসো। দাদিয়ার রিপোর্টে চোখ রেখে কথাগুলো বললেন নিশাদ ভাইয়া। আমি একবার ওনার দিকে তাকিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম ওনাকে। মনে করেছে আমি হয়তো তখন তাদের কথা শুনতে পাইনি, কিন্তু সম্পূর্ণ কথা না শুনলেও শেষ কিছু কথা শুনেছি। কিন্তু ওনার চিন্তা ভাবনা দেখে আমি বেকুব হয়ে গেছি। বেড়া ভবিষ্যতের কথা চিন্তা করে ফেলেছে। ভাবা যায়, আমি যখন সুস্থ হয়ে গেছি তাহলে দাদা ভাই আমাকে বাড়ি নিয়ে চল না। এখানে ভালো লাগছে না। বাড়িতে তোরা সবাই থাকবি, একটা আনন্দ উৎসব থাকবে। আর আমি তো তোদের বিয়ের সময় ছিলাম না। এখন না হয় আমি বাড়ি গিয়ে তোদের চার হাত এক করে আমার দিদিভাইকে বাড়িতে নিয়ে আসবো। আর কিছুদিন যাক, তারপর নিয়ে যাব, কিন্তু শেষের কথাগুলো রাখা যাচ্ছে না আপাতত। নিশাদ ভাইয়া আর দাদিয়াকে বলছে সেই দিকে আমার কোনো খেয়াল নেই। আমি তো শুধু মানুষটাকে দেখে যাচ্ছি। ওনাকে যদিও আগে থেকে একটু ভালো লাগতো, কিন্তু সেটা শুধুমাত্র ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার প্রতি ওনার করা ব্যবহারের জন্য তাও ভাটা পড়ে যায়। কিন্তু আজকে ওনাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য চোখ দুটো ওনাতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। পরনে সফেদ শার্ট, কালো জিন্স প্যান্ট, চোখে চিকন ফ্রেমের চশমা আর হাতে ওনার হাতের ঘড়িটা দেখেই আমার চোখ আটকে গেল। এই ঘড়িটা তো আমি নিজে ওনাকে দিয়েছিলাম ওনার জন্মদিনের দিন। তখন আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। হাত খরচের টাকা জমিয়ে কিনেছিলাম আমি ওনার জন্য। যদিও বাবাকে বললে টাকা দিয়ে দিতেন, কিন্তু আমি ইচ্ছে করে নিজের হাত খরচের টাকা দিয়ে ওনার জন্য একটা ঘড়ি আর পাঞ্জাবি দিয়েছিলাম। কখনো দেখিনি তাকে এই দুটো জিনিস পরতে। ভেবেছিলাম হয়তো পছন্দ হয়নি বলে কোথাও ফেলে দিয়ে রেখেছে। কিন্তু আজকে ওনার হাতে ঘড়িটা দেখেই মন খুশিতে নেচে উঠল। কি রে ছোট সতীন, কই হারিয়ে গেলি? ওটা তো তোর একান্ত ব্যক্তিগত মানুষে, সারা জীবন ধরে দেখতে পারবি, নিজের চোখের সামনে রাখতে পারবি। দাদিয়ার কথায় ধ্যান ভাঙতেই বেশ লজ্জায় পড়তে হলো। ইস, কি ভাবছে? আমি ওনার দিকে ডাবাডাব করে তাকিয়ে আছি। চারিদিকে নজর ঘুরাতে লাগলাম, যেন লজ্জায় থেকে বাঁচতে পারি।
একবার আর চোখে দেখলাম নিশাদ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে চোখ ঘুরিয়ে নিয়ে রুমের চার কোণার দিকে তাকাতে লাগলাম। কিন্তু আমার আর লজ্জা থেকে পালানো হলো না। এই বুড়িটা আরো লজ্জা বাড়িয়ে দিল। দেখ দাদু ভাই কেমন লজ্জা পাচ্ছে আমার ছোট সতীনটা। গাল দুটো লাল হয়ে গেছে। দাদিয়ার শেষ কথায় যেন লজ্জার মাত্রা আরো খানিকটা বেড়ে গেল। এখানে থেকে এখন কিছু একটা বলে বের হয়ে যেতে পারলেই হলো। হঠাৎ করেই মাথায় বুদ্ধি চেপে বসলো। নিজের হাতের ফোন কানে নিয়ে বিশেষ ফোন কল এসেছে এমন ভাব করে কেবিন থেকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে আসতেই দাদিয়া হাসতে লাগলো। ইস, কি একটা বেকায়দায় না পড়েছিলাম। ভাগ্যিস ফোনটা হাতে ছিল, দিলে তো মেয়েটাকে লজ্জায় ফেলে। এখন দেখা যাবে সে আমাকে আরো দু চোখে সহ্য করতে পারছে না। শোনো দাদু ভাই, এখন একটু ধীরে ধীরে অন্তি দিদি ভাইয়ের সাথে স্বাভাবিক হও। আমি জানি অন্তিও তোকে পছন্দ করে, কিন্তু সবকিছুর রাগ অভিমানের উপর ভিটে পড়ে গেছে। দাদিয়ার কথায় নিশাদ ভাইয়া শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। আরো বেশ কিছু সময় হসপিটাল থেকে বাড়িতে চলে আসি। এর মাঝে আর কারোর সাথে কথা হয়নি। সম্পূর্ণ রাস্তায় নীরবতা দিয়ে আসা হয়েছে। দেখতে দেখতে কেটে গেছে আরো 15টা দিন। এই 15 দিনে নিশাদ ভাইয়ের মাঝে কিছু পরিবর্তন এসেছে বেশ। রোজ 3 বেলা ফোন না দিলেও একবার করে হলেও ফোন করবে। আর রাত হলে ছোট একটা বার্তা থাকবে, যা আমাকে অনেক আনন্দ দেয়। আচ্ছা নিশাদ ভাইয়া কি জানে ওনার এই ছোট একটা কাজ আমাকে কতটা আনন্দ করে? গতকাল 3 দিন আগে দাদিয়াকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। আগের থেকে বেশি সুস্থ আছে বলেই নিশাদ ভাইয়াকে বলে ফুপা নিয়ে এসেছেন। আজকে ফুপিমা, ফুপা আর দাদিয়া আসবে আমাদের বাড়িতে বিয়ের বিষয় নিয়ে কথা বলতে। আচ্ছা ওই মানুষটা কি আসবে? হয়তো আসবে, হয়তো আসবে না। এই 15 দিন একটা বাড়ির জন্য তার দেখা মেলেনি। লোকটাকে দেখার খুব লোভ হচ্ছে। এমন না যে আমি ফুপিমার কাছে গেলে ওনাকে দেখতে পারতাম না, কিন্তু আমি যাইনি সেদিনের কথা মনে করে। কিন্তু এখন যে লোকটাকে না দেখে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। লোকটাকে নিয়ে নানান কথা ভেবে করিডোর দিয়ে আসছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মনে হলো বিয়ের আগেই কোমর ভেঙে ঘরে বসে থাকতে হবে। কিন্তু মিনিট 2 হয়ে যাওয়ার পরেও যখন কোমরে ব্যথার আভাস পেলাম না, তখন মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিলাম। দেখে চলতে পারো না, যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে নাকি? যখন মনে হলো কোমর ভেঙে ঘরে বসে থাকতে হবে না, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো, কিন্তু তখনই পরিচিত কণ্ঠস্বর এমন ধমক মাখা কথা শুনলাম। এত সময় চোখ বন্ধ করে রাখলেও এবার চোখ দুটো খুলে সামনে থাকা মানুষটার দিকে এক মনে তাকিয়ে রইলাম। জানি না কত সময় ছিলাম, কিন্তু হঠাৎ করে তৃতীয় ব্যক্তির কথায় যার যার মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। আরে আরে যেভাবে ছিলে সেভাবেই আর একটু থাকতে, একটা ছবি নিতে পারতাম। যখন একে অপরের চোখের মায় হারিয়ে যাচ্ছি, ঠিক তখনই কোথা থেকে জানি ইচ্ছাস ভাইয়া চলে আসে। এতেও আমাদের মাঝে ভাবনা ছিল না, কিন্তু যখন একটা ছবি তোলার পর আর একটি ছবি তুলতে প্রস্তুত হচ্ছিল আর কথা বলছিল, তখন নিজেদের চেতনা ফিরে আসে আর একে অপরকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। এভাবে ছিটকে সরে আসলে কেন তোমার? আর একটু থাকলেই তো আমি ভালো করে ছবি নিতে পারতাম। আমি আমার বরের সাথে যা ইচ্ছা হয় তাই। ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তুমি এভাবে ছবি তুলে নিয়ে নিলে। প্রথম কথাগুলো তেজের সাথে বললেও পরে কি বলেছি বুঝতে পারে মেয়ে যাওয়া কণ্ঠে বলে মাথা নিচু করে নিলাম। চাপকে সোজা করে দিব মেয়ে। বড়দের সাথে কি করে কথা বলতে হয় জানো না? দিন দিন শরমের মাথা খেয়ে নিচ্ছে। রুম থাকতে এই করিডোরে এমন করে তাকিয়ে থাকলে সবাই বলবে, এই চুপ কর তুই, তোর আজকে অফিস নেই, এখানে কি করিস? উচ্ছ্বাস ভাইয়াকে এক প্রকার ধমক দিয়ে কথাগুলো বলল নিশাদ ভাইয়া। আমি একবার ওনার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিলাম। তুই বেড়া চুপ কর, এইটা আমার বাড়ি, আমি যখন যেখানে ইচ্ছে করে সেখানে থাকবো, তোর কি রে? আর তুই এখানে কি করিস? তোদের তো আরো ঘন্টাখানেক পর আসার কথা, তুই বেড়া বউয়ের টানে আগেই চলে এসেছিস। নিশাদ ভাইয়া আর উচ্ছ্বাস ভাইয়া বছর 2কে ছোট বড় বলেই তারা তুই করে কথা বলে একে অপরের সাথে। তাদের মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে যা আমরা সকলেই জানি। এইটা আমার নানু বাড়ি আর এখন শ্বশুর বাড়ি। আমি যখন খুশি তখন আসবো, তোর কি রে? আর আমার বউ আমি দেখবো না, তোকে দেখবে? নিশাদ ভাইয়ের কথা শুনে আমার মুখা হয়ে গেল।
এই ছেলে এমন করে কথা বলছে কেন? দিন দিন কি বুদ্ধি আর বয়স বাড়ছে না কমছে? কোথায় কি বলতে হয় জানে নাকি? নিজের শরম নাই বলে কি এর কারো লজ্জা নেই? আগে তো ভদ্র মনে হতো, কিন্তু এখন তো পুরোই অন্যরকম মনে হচ্ছে। এদের কথায় লজ্জায় মরি মরি অবস্থা। এখানে থাকলে নির্ঘাত আমার কান শেষ হয়ে যাবে। এদের মাঝখানে থেকে কেটে পড়লেই বাঁচি। তাদের কথা কাটাকাটির মাঝেই সেখানে থেকে নিঃশুভ হয়ে নিচে নেমে এলাম। কি ছিরি কথা বলার! এই ছেলে নাকি আমাকে দুদিন আগে কিভাবে বলে দিল আমাকে মানে। আর এখন দেখো আমার বউ বলছে। শালা, দিলি তো আমার বউটাকে লজ্জায় ফেলে। একটু প্রেম করতেও পারবো না তোর জন্য? তোর গার্লফ্রেন্ডের কথা আমি বলছি, দাঁড়া। তোর প্রেম করা বের করছি। নিশাদ ভাইয়া উচ্ছ্বাস ভাইয়ের পেটে একটা ঘুষি দিয়ে কথাগুলো বলে উচ্ছ্বাস ভাইয়াকে নিয়ে তার রুমে চলে যেতে লাগলো। নিচে এসে সোফায় বসে আরাম করে টিভিতে আমার প্রিয় সিরিয়াল দেখছিলাম। আজকাল যেন টিভি দেখার কথা ভুলে বসে আছি, তাই সুযোগ পেতেই বসে গেছি। আজকে আর উপরে যাচ্ছি না, কিন্তু এখন টিভি দেখতে কেন জানি বিরক্ত লাগছে, তাই একের পর এক চ্যানেল চেঞ্জ করেই যাচ্ছি। এই তুই এভাবে এক পা তুলে বসে আছিস কেন? কোন ধরনের সভ্যতা এগুলো? এই মেয়ে নাকি 2 দিন পর শ্বশুর বাড়ি যাবে। একে তো সবকিছু বিরক্ত লাগছিল, তার উপর মায়ের বাণী শুরু হলো। নিজের বাড়িতেও একটু শান্তি নেই। উফ মা, আমি কি এখনই চলে যাচ্ছি নাকি? আর আমার পা ব্যথা করছিল বলে এভাবে বসে আছি। যাও তো, আমাকে টিভি দেখতে দাও। টিভিতে চোখ রেখে বিরক্তির সাথে মাকে কথাটা বলে আবার চুপ করে গেলাম। কিন্তু আমার জননীর সেটা যেন একটু পছন্দ হলো না। দেব একটা। নিশাদ এসেছে, ওর জন্য এই কফি নিয়ে যা। আর ছেলেটার সাথে একটু সহজ হয়ে উঠো। মায়ের কথা শুনে আবারও যেন লজ্জায় পড়ে গেলাম। মনে পড়ে গেল 2 দিন আগের কথা। বেফাস কথা বলাই কি লজ্জায় না পেয়েছিলাম। আর লোকটারও বলিহারি হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছিল মনে হয়। একটু না হয় বলেছিলাম আমি ওনাকে নিয়ে কি ভাবি, তাই বলে হাসতে হবে নাকি? কি হলো, বসে আছিস কেন? এটা নিয়ে যা, আমার অনেক কাজ আছে। ও বাড়ির মানুষজন চলে এলো বলে ট্রে সহ 2টো কফির কাপ হাতে ধরিয়ে দিয়ে আমার জননী চলে গেলেন রান্নাঘরের দিকে। একটা ব্ল্যাক কফি, যেটা নিশাদ ভাইয়ের জন্য, আর একটা উচ্ছ্বাস ভাইয়ের জন্য। ট্রে নিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসে হাজির হলো। নিজের বুদ্ধিমতো কাজ করে চাললাম কফি নিয়ে উচ্ছ্বাস ভাইয়ের রুমের দিকে। রুমের সামনে আসতেই তাদের রুমের ভিতর থেকে তাদের হাসির শব্দ আসছে। কিছু একটা নিয়ে তারা 2 ভাই লুটোপুটি খাচ্ছে। আমিও মনে মনে হেসে নক করে রুমের ভিতর চলে গেলাম। ছি, ইয়াক, থু, তুই এইটা কি করে করলি? আমার বমি চলে আসছে। লো শয়তানের নাম নিলি তো শয়তান হাজির। রুমে পা রাখতেই উচ্ছ্বাস ভাইয়া আমাকে দেখে কথাটা বলে বসলো। ইচ্ছে করছে টেনে চুলগুলো সব ছিঁড়ে ফেলে দেই। আমারই শয়তান বলে? নিজে যে কত বড় শয়তান সে কথা মনে হয় কেউ জানে না। মনে মনে সখানেক গালি দিয়ে জোর করে ঠোঁটে হাসি নিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। নিশাদ ভাইয়া এক মনে ফোনে কিছু একটা করে চলেছে। আমি যে এসেছি সেদিকে তার খেয়াল নেই। ফোনে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। ওহো রং, কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এগুলো দিয়ে এখান থেকে বিদেয় হ। নিজের চিন্তার মাঝে উচ্ছ্বাস ভাইয়ের কথা শুনে চিন্তার জগৎ থেকে বের হয়ে কফির দিকে তাকিয়ে মনে মনে কিছু সময় এসে নিলাম। একবার শুধু কফি খাও, তারপর মজা বুঝবে। আমারে নিয়ে মজা করা শয়তান বলা, তাই না? হ্যাঁ ভাইয়া, এই নাও তোমার কফি। এই যে আপনার ব্ল্যাক কফি। দুইজনকেই কফি দিয়ে সেখানেই কিছু সময় দাঁড়িয়ে রইলাম। একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছি নিশাদ ভাইয়া কি করছে। উকি দিয়ে দেখাই আমার চোখ চক্কর গাছ। এই দেখি এক মেয়ের সাথে চ্যাটিং করতে ব্যস্ত। বেড়া, তোর মনে যদি অন্য কেউ থাকে তাহলে এখন নাটক করতে এখানে আসলি কেন? আর একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কার সাথে কথা বলছে। তাতে ব্যক্তিকে দেখে আমার মনের সব আশা হাওয়া হয়ে গেল। ওইভাবে উকি দিয়ে কি দেখিস? তোরে না যেতে বললাম। এখানে কি তোর যা? নীরবতার মাঝে হঠাৎ করে শব্দ শুনে চমকে উঠলাম। বুকে থুতু দিয়ে একবার নিশাদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি এখনো ফোন চেপে যাচ্ছে। এক
একটা কথা বলার ছিল তাই দাঁড়িয়ে আছি। কি বলবি তাড়াতাড়ি করে বল। আচ্ছা বলছি, তার আগে তোমরা কফি শেষ করো, তারপর বলছি। কথাটা শুনে একবার নিশাদ ভাইয়া আর উচ্ছ্বাস ভাইয়া আমার দিকে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে নিল। কফিতে চুমুক দেওয়া দেখে মনে একটু শান্তি লাগলো। এই দুই পুরুষ আমার জীবনের তেজপাতা করে দিছে। আজকে তার প্রতিশোধ নিব। আমার সব কাজকে বিগড়ে দেয়, তাই না? এখন বুঝবে। এখন বল, কি বলবি? আসলে ভাইয়া হয়েছে কি ওই কফি না? কফি কি? কফিতে ঠিকই আছে। কফিতে আরেকটা চুমুক দিয়ে কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলতেই আমিও দাঁত কপাটি দেখিয়ে নিলাম। হ্যাঁ, কফিতে ঠিকই আছে। আমি শুধু ওই $1 থুতু দিয়ে দিচ্ছে 2 কাপে, এর আর কি। ও আচ্ছা, এই তুই একটা কি বললি? কফিতে শেষ চুমুক দিয়েছিল মাত্রই দুজনে। উচ্ছ্বাস ভাইয়ের মুখোমুখি হয়ে বসেছিলেন নিশাদ ভাইয়া, আর আমি ছিলাম তাদের সাইডে দাঁড়িয়ে। আমার কথাটা শুনতেই নিশাদ ভাইয়ের মুখের সবটুকু কফি বের হয়ে উচ্ছ্বাস ভাইয়ের টি শার্টে গিয়ে পড়ে। উচ্ছ্বাস ভাইয়ের সেই দিকে খেয়াল নেই, কিন্তু সে চোখ বড় বড় করে আমাকে দেখছে। আর এদের অবস্থা দেখে আমি আর নিজের হাসি চেপে রাখতে না পেরে হাসতে লাগলাম। এই তুই কি বললি এইটা? ছি, ইয়াক, থু, তুই এইটা কি করে করলি? আমার ভাবতেই তো বমি চলে আসছে। আল্লাহ, শেষ পর্যন্ত কিনা। ছি ছি, থুতু দিয়ে কফি কিনা আমি চুমুক দিয়ে। ছি, আমার ভাবতেই তো গা গুলিয়ে আসছে। আব্বে শালা তুই চুপ কর। তুই কি প্রেগনেন্ট নাকি, তাই এমন মেয়েদের মতো করছিস? মনে হচ্ছে তোর পেটে 12 মাসের বাচ্চা আছে। বেশি নাটক করতেছিস। আর একটা কথা বললে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিব। নিশাদ ভাইয়া উচ্ছ্বাস ভাইয়ের পিছনে একটা লাথি দিয়ে কথাগুলো বলল। এদের দুজনের কথা শুনে হাসি থামিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। উচ্ছ্বাস ভাইয়া লাথি খেয়ে তেড়ে গেল তার দিকে। তুই চুপ কর বেড়া। তোর কফিতেও তো দিয়েছে। সেই কথা বাদ দিলাম। তোর বউ তোরে থুতু কেন বিষ দিলে খেয়ে নিবি। আর তুই কি করলি? তোর মুখের সমস্ত কফি আমার গায়ে দিলি। তোরে জামাই বউ মিলে আমার অবস্থা কি করলি দেখ। আজকে তোদের কারো রক্ষা নেই। এত সময় এদের কাহিনী দেখে হাসি পেলেও উচ্ছ্বাস ভাইয়ের শেষ কথা শুনে হাসি থেমে গেল। এরে দিয়ে বিশ্বাস নেই। কখন কি করে বসে। এখন থেকে এখন যেতে হবে। সারাদিনের এমুখী হওয়া যাবে না। তাদের দুই ভাইয়ের ঝগড়ার মাঝেই আমি দৌড়ে দরজার বাইরে চলে আসি। যাওয়ার আগে আরো একবার উকি দিয়ে দেখি দুজনেই ঝগড়া করছে। আমার পিছু আবার এসো লাগতে। আজকে তো থুতু দিয়েছি, পরবর্তীতে ইঁদুর চুবিয়ে নিয়ে আসবো। কথাটা বলে আর সেখানে এক মুহূর্ত দেরি না করে চলে আসলাম আমার রুমে। একটু পরে আপাই চলে আসবে। অনেকদিন হলো আপাইকে দেখি না। জড়িয়ে ধরে কোনো কিছুর জন্য আবদার করা হয় না। টেবিল থেকে ফোন নিয়ে কল করলাম আপাইকে। 2 বার রিং হতেই আপাই ফোন রিসিভ করে নিল। শুরু করে দিলাম রাজ্যের আলাপ করা। বিকেলের শেষ ভাগ। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। গোধূলির আলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। কৃষ্ণলাভ রঙে আলোকিত করেছে আকাশে। পাখিরা নিজ বাড়ি ফেরার তাগাদায় আছে। নিজ পেখম মেলে উড়ে চলেছে নিজের কুড়ে ঘরে। এক ঝাঁক সাদা বক সাদা পেখম মেলে চলেছে নিজ গৃহে। দেখতে মন্দ নয়, বরং অনেক সুন্দর লাগছে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব দেখে চলেছি। চারিদিক খুব সুন্দর লাগছে। নিচে রাতের খাবারের তোড়জোড় চলছে। নতুন জামাই এসেছে, সাথে নিশাদ ভাইয়ের পরিবারের সবাই আছেন। বাবা রাতের খাবার খেয়ে যেতে বলেছেন। 15 দিন পর বিয়ের দিন ঠিক করা হয়েছে। এর আগেই নিশাদ ভাইয়ের জরুরি কলে হসপিটালে চলে গেছে। একটা অ্যাক্সিডেন্ট কেস আছে। রোগীর অবস্থা খারাপ, তাই কল পাওয়ার সাথে সাথে চলে গেছেন। যাওয়ার পর অবশ্য আমাকে ছোট একটা মেসেজ করে গেছেন, কিন্তু তাও কেন জানি মনে খারাপ হয়ে গিয়েছিল। আর তারপর থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। কিরে বুড়ি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই ভর সন্ধ্যায় এখানে এমন ভরে দাঁড়িয়ে আছিস যে যদি তোকে ভূতে ধরে তখন তোর ডাক্তার বরের কি হবে ভেবে দেখেছিস? মাথায় একটা গাঁটটা মেরে কথাগুলো বলল উচ্ছ্বাস ভাইয়া। ওর কথা বাঁকা যে আমার কোনো ভাবান্তর হলো না।
একইভাবে দাঁড়িয়ে আছি। অন্তি, আর ইউ ওকে? এবার মুখে কিছু না বলে একইভাবে দাঁড়িয়ে থেকে শুধু মাথা উপর নিচ করে বুঝলাম। কিন্তু মনে হয় না ভাইয়া বিশ্বাস করেছে। পিচ্ছি, এইদিকে তাকা। এইদিকে তাকিয়ে কথা বল। উচ্ছ্বাস ভাইয়ের কথা শুনে এবার যেন মনে রাখা রাগ সবকিছু বেরিয়ে আসতে চাইছে। কিন্তু নিজেকে শান্ত করে রাখতে চাইলাম, কিন্তু পারলাম না। ওর দিকে ফিরে তাকাতেই দেখলাম আমার দিকেই ভাইয়া কপাল কুঁচকে তাকিয়ে আছে। এমন খ্যাপা বাঘিনীর মতো হয়ে আছিস কেন? মনে হচ্ছে এখনই আমাকে কাছেই খেয়ে নিবি। তুই আর এসা আমাকে এভাবে ঠকালি ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া শুকনো বিছুন খেয়ে নিল। এসা? এসাকে আবার? আর আমি তোরে কি করে ঠকালাম? তুই এসাকে চিনিস না? ভাইয়া দুই দিকে মাথা নাড়িয়ে না বুঝালো যে সে এসাকে চিনে না। এইবারও বলবি এসাকে চিনিস না? নাকি বলবি এইটা ফেক, এইটা মিথ্যে? এইটা তুই না। ভাইয়ের ফোন সামনে ধরতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। আর ওর ফোন আমার হাতে দেখে সেটা ছিনিয়ে নিতে আসে। তুই আমার ফোন পেলি কোথায়? আর তুই আমার পারমিশন ছাড়া ফোন ধরেছিস কেন? আমার ফোন দে। দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে, আগে সেটা ফুলফিল করবে, তাহলেই পাবে। শর্ত? তোর মতো পিচ্ছি আমাকে শর্ত দিবে? আর আমাকে তো মানতে হবে। যা এখান থেকে। ওকে, চলে যাচ্ছি। এখন এখান থেকে সোজা বাবা আর ছোট বাবাকে বলে দিচ্ছি সবকিছু। কথাটা বলে চলে আসার জন্য পা বাড়াতেই কিছু কিছু ক্ষেত্রে বড়রা ছোটদের ভয় করে। ছোটদের কাজ হুটহাট যেখানে সেখানে বেফাস কথা বলে দেয়া। এতে করে অনেক সময় দেখা যায় অতি গোপন কথা ছোটরা বড়দের সামনে বলে দিয়েছি। এতে লজ্জায় পড়তে হয়, সাথে মনেও নানা বিষয়ে ভয় ঢুকে যায়। বিশেষ করে ভালোবাসার বিষয় নিয়ে ভয়টা একটু বেশি হয়। সবার মনেই একটা ধারণা থাকে যে তাদের সম্পর্কের কথা সবাই জানলে তা মেনে নিবে তো, নাকি জাত ভেদে, স্ট্যাটাস, অর্থ সম্পদ দিয়ে বিচার করা হবে, নাকি ভালোবাসার মানুষটির কোনো খুঁত খুঁজে বের করে বাধা সৃষ্টি করবে। এমনও হাজার চিন্তাধারা মাথায় ঘুরপাক খেতে থাকে। এর বড়দের সামনে এমন বেফাস কথা বলে দিতে পারে এমন ছোটরা। উচ্ছ্বাসেরও এখন একই অবস্থা। অয়ন্তীর বেফাস কথার জন্য উচ্ছ্বাস অনেকবার কেস খেয়েছে। তাই এখন যে আবার কিছু বলবে না তার কোনো নিশ্চয়তা নেই। যদি সত্যি সত্যি বলে দেয় তাহলে তার মাত্র হওয়া প্রেমের 12টা বেজে যাবে। তোর কি শর্ত শুনি? আস্তে আস্তে ছাদ থেকে নামার সিঁড়ির কাছে চলে আসতে পিছন থেকে উচ্ছ্বাস ভাইয়ের কথা শুনে দাঁড়িয়ে যায়। ভেবে বলছো তো? পিছনে ফিরে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। হ্যাঁ বলছি। না হয়তো উপায় নেই। তুই যে এইটা বজ্জাত নিয়ে রাজি না হলে গিয়ে সত্যি সত্যি বলে দিবি। আর আমার মাত্র হওয়া প্রেমের 12টা বাজিয়ে দিবি। ভাইয়ের কথা শুনে ইচ্ছে করছে এখানে গড়াগড়ি করে হাসতে। ভাইয়ের 12টা না বাজালে আমার শান্তি লাগে না। প্রায় সময় কিছু করলেই ছোট বাবার কাছে নালিশ করে দেয়। এখন এইসব না ভেবে নিজের কাজ করতে হবে। তাই সিঁড়ির কাছ থেকে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। সত্যি তুমি আমার শর্তে রাজি? পরে কিন্তু পিছুপা হতে পারবে না। আর আমাকে কিছু বলতেও পারবে না। হয়েছে। এত ঢং করতে হবে না। সব ঢং গিয়ে আমাদের বাড়িতে আর আমার কপালে এসে জুটেছে। তাড়াতাড়ি নিজের শর্ত বল। তুমি আমাদের ঢঙ্গি বললে। আমি আর তোমাকে কোন শর্ত দিচ্ছে না। আমি এখন নিচে যাবো আর সবাইকে সবকিছু বলবো। চুপ করে যা আমার বোন। আমার ভুল হয়ে গেছে। এবার শর্ত বল। উচ্ছ্বাস ভাইয়ের কথা শুনে তার দিকে তেড়ে যেতেই উচ্ছ্বাস ভাইয়া মুখ কাচমাচু করে কথাটা বলতেই এসে দিলাম। আগে আমাকে বলো, তোমাদের মাঝে এইসব কবে থেকে চলছে? এইসব কথা না বলে তাড়াতাড়ি শর্ত বল। নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে। শর্ত কিছুই না। আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে। আর আমাকে শপিং করিয়ে দিবে। আর তোমার জন্য আমি এসাকে নিয়ে আসবো, সমস্যা নেই। যা, তোরে শপিং করিয়ে দিব। তুই শুধু এসাকে নিয়ে আসিস। এর জন্য আমার তরফ থেকে আলাদা ট্রিট পাবি। এখন নিচে চল, দাদিয়া তোকে খুঁজছে। উচ্ছ্বাস ভাইয়া হাসি হাসি ফেস করে আমার গাল দুটো টেনে নিচে নিয়ে চলল।
নিচে আসতেই দেখি দাদিয়া বসে বসে তসবিহ সহ পড়ছেন। মা আর ছোট আম্মু রান্নার কাজে ব্যস্ত। সিঁড়ি দিয়ে নামার সময় দেখেছি দুতি আপু নিজের রুমে বরের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। তার বর তাকে দিয়ে একটু কাজে গেছেন। আর ফুপিমাকে কোথাও দেখলাম না, হয়তো রুমে আছেন। আর নিচে দাদিয়া একাই বসে আছে। হ্যাঁ দাদিয়া বলো, আমাকে খুঁজছিলে? হ্যাঁ গো ছোট সতীন, আমাকে একটু সামনের দোকানে নিয়ে চলতো। ওখানে এমন সময় জিলিপি পাওয়া যায় গরম গরম। তোর বোরটা তো আমাকে খেতেই দেয় না। 2 দিন ধরে ডাক্তার হয়ে তার যত সব কথা। এখন তোর বর নেই, চল আমরা খেয়ে আসি। দাদিয়ার পাশে বসে কেন ডেকেছে জানতে চাইলে দাদিয়ার তসবিহতে চুমু দিয়ে উক্ত কথাগুলো বলল। দাদিয়া, তোমার ডায়াবেটিস আছে। তোমার ছোট জামাই যা করেছে সেটা তো ভালো করেছে। তোমার মিষ্টি খাওয়া কি ঠিক বলো? এই তো মাত্র হসপিটাল থেকে বাড়ি ফিরলি, আর এখন যদি আবার মিষ্টি খেয়ে শরীর খারাপ করে তখন কি হবে? আর তোমার ওই করলা মার্কা নাতি যদি জানতে পারে আমি তোমাকে বাইরে নিয়ে গিয়ে জিলিপি খেয়েছি, তাহলে আমাকে কথা শোনাতে ছাড়বে না। অসুস্থতা, সুস্থতা, মৃত্যু, জন্ম এইসব কিছু হচ্ছে আল্লাহর হাতে। আমরা আল্লাহর উপর কিছু করতে পারি না। আমরা বরং আল্লাহর কাছে দোয়া করতে পারি, চাইতে পারি যেন আল্লাহ আমাদের সকল বিপদ থেকে মুক্ত করে, সকল অসুখ বিসুখের হাত থেকে দূরে রাখে। এই যে আমি যে এখন তোরে বলছি খাওয়ার কথা, এখন আমি খাইলেই অসুস্থ হবো আর না খেলেই সুস্থ থাকবো, তার কি মানে আছে? শুন, নিজের ইচ্ছে কখনো দমন করে রাখবি না। হুম। এখন চলো, না হলে একটু পরে যখন অন্ধকার হয়ে যাবে তখন আর তোমার যাওয়া হবে না। আমি যাব না তো, তুই যাবি আর আমাদের দুজনের জন্য নিয়ে আসবি। শুন, আমাকে একটু রুমে দিয়ে আয় তো। আর জিলিপি নিয়ে সোজা আমার কাছে চলে আসবি। নিয়ে এখন আমাকে দিয়ে আয়। চোখ বড় বড় কিছু সময় দাদিয়ার দিকে তাকিয়ে থেকে তাকে নিয়ে আমার রুমে বসিয়ে দিয়ে আসি। ভয় হচ্ছে অনেক। যদি নিশাদ ভাইয়া জানতে পারে কোনোভাবে তাহলে ধমকের উপর রাখবে। এমনি সকালে যেই কাজ করেছি তারপর আবার এখন দাদিয়ার কথা রাখতে এমন কিছু করতে যাচ্ছি। নিশাদ ভাইয়া আসার আগেই যেন সবকিছু শেষ হয়ে যায়। এই বেড়াতে তো কথা শুনতে ইচ্ছে করে না। আবেগ আনা নাকি দেখে চলতে পারে না, নাকি মেয়ে দেখলেই নানান কথা ভাবতে ভাবতে গেট দিয়ে বের হতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে যায়, আর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। ফোন তুলতে তুলতে ধাক্কা খাওয়া ব্যক্তিকে আরো কিছু বলতে গিয়ে তার কথা শুনে মুখ বন্ধ হয়ে যায়। এই কণ্ঠ তো করলা জুসের। ওনার এখনই আসার দরকার ছিল। আর আমি কেন সবসময় এই লোকটার সাথে ধাক্কা খেতে যাই? তুমি এই ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছ? তাও আবার একা একা। এখন একে কি বলি? খচ্চর লোকটা কিছু না বললেও তো ধমক দিবে। কি হলো বলছো না কেন? কোথায় যাচ্ছিলে? আপনি এই সময় এখানে? আপনার না হসপিটালে একটা জরুরি অপারেশন আছে? তাহলে এখন এখানে? অপারেশন শেষ হয়েছে আরো ঘন্টাখানেক আগে। দাদিয়া ফোন করে বলল তুমি নাকি পড়ে গেছো সিঁড়ি থেকে। নিশাদ ভাইয়ের কথা শুনে চোখ দুটো মার্বেলের মতো বড় বড় করে তাকিয়ে আছি। আমি সিঁড়ি থেকে পড়ে গেছি? কখন? এই বুড়ি মিথ্যা কথা বলে নিজের নাতিকে বাড়িতে নিয়ে আসছে আর এখন আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছে জিলিপি খাবে বলে। কি ভাবছো এত? তোমাকে দেখে তো ঠিক মনে হচ্ছে নাচতে নাচতে এই সন্ধ্যায় বাইরে যাচ্ছ। আবার তেরা কথা শুরু হলো। আবেগ আনা আমি যদি সিঁড়ি থেকে পড়ে যাই তাহলে এখানে সুস্থ স্বাভাবিক দেখিস কি করে? আর আমি নাচতে নাচতে যাবো নাকি উড়ে উড়ে যাবো সেটা নিয়ে তোর বাপে কি রে? আপনি কি অন্ধ? চোখে দেখে না? চোখ কি হসপিটালে ওই আপনার বন্ধুর কাছে রেখে আসছেন? দেখছেন আমি সুস্থ স্বাভাবিক আছি, তারপরেও বেকুবের মতো প্রশ্ন করেন। আর আমি নাচতে নাচতে যাব না হয় উড়ে যাব, তাতে আপনার কি? সরুন, আমি যাবি। মনের কথাগুলো মনে না রেখে এবারও বলে দিলাম। সব সময় আমাকে কথা শোনানো, তাই না? এখন আমিও বলে দিয়েছি। মনে এখন শান্তি লাগছে। কথাগুলো তো বলে দিলাম, কিন্তু ওনার ফেসটা একটু দেখা দরকার ছিল। একটু দেখি। ওমা, এত দেখি সত্যি একটু বলদ। মুখ হা করে তাকিয়ে আছে। আমার কিছু নাট। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া হচ্ছে। কেন, আমি কি একা যেতে পারি না? হ্যাঁ পারো।
কিন্তু আমার বউ তো একটা বাচ্চা মেয়ে, যদি সে আবার হারিয়ে যায়। বউ শব্দটাই অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা বেশি সময় ধরে রাখতে পারলাম না। তার আগেই বাচ্চা শব্দটা সব মাটি করে দিল। কিন্তু এমন একটা সুন্দর সময় উনি পাশে থাকবে ভাবতেই আবার মন জুড়ে ভালো লাগা সৃষ্টি হয়ে গেল। মনে খুশির জোয়ার নিয়ে এমনই ওনার সাথে হেঁটে চলেছি। একটা সময় কত ইচ্ছে হতো এই মানুষটার সাথে পাশাপাশি হাত ধরে হেঁটে চলতে, তার হাতের ভাঁজে আমার ছোট হাত গুঁজে দিতে। কিন্তু ওনার আমার সাথে করা ব্যবহারে সেই সব ইচ্ছে ভেঙে যেত। কিন্তু আজকে আবার সেই সব ইচ্ছেগুলো মনের মাঝে প্রজাপতির মতো ডানা ঝাপটে উঠতে শুরু করেছে। এখানে সময় থেমে যায়, কিছু মধুর স্মৃতি সৃষ্টি হোক, তাকে ঘিরে আমার সকল ইচ্ছে একটু একটু করে পূরণ হোক। সে আমার চোখের মায় হারিয়ে যাক, বাহুবন্ধনে আবদ্ধ করুক আমায়। এভাবে তাকিয়ে না থেকে বলো কোথায় যাবে? নিশাদ ভাইয়ের কথায় লজ্জায় মাথা নিচু করে নিলাম। মানুষটা শুধু গম্ভীর নয়, সাথে ঠোঁট কাটা। মোড়ের দোকানে? এই অসময়ে মোড়ের দোকানে কেন? রাস্তার কিনার দিয়ে হাঁটতে হাঁটতে কথাগুলো বলছে নিশাদ ভাইয়া। আমি তার সাথে থাকাটাকে অনুভব করছি। হঠাৎ করে গরম গরম জিলিপি খাওয়ার ইচ্ছে করছিল। মিনমিনি গলায় কথাগুলো বলে তার কদমে কদম মিলিয়ে হেঁটে চলেছি। সুখ সুখ অনুভূতি হচ্ছে। এই সামন যদি প্রতিদিন কিছু মুহূর্ত উপভোগ করতে পারতাম, নিজের মানুষটার সাথে হাতে হাত ধরে চলতে পারতাম, তার বাহুডোরে আবদ্ধ হতে পারতাম, কতই না সুখকর সময় অনুভূতি হতো। জিলিপি খেতে ইচ্ছে করছে তো অন্য কাউকে বলতে নিয়ে যেত। সবাই ব্যস্ত ছিল কাজে। আর এই তো মোড়ের দোকান, এইটা কি এমন দূরে? নিশাদ ভাইয়ের সাথে কথা বলতে বলতে মোড়ে চলে আসলাম। নিশাদ ভাইয়া দোকানিকে জিলিপি দিতে বলে আশেপাশে তাকিয়ে দেখছে সবকিছু। তার দৃষ্টির সাথে নিজেও আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিলাম। আশেপাশে মানুষ থাকলেও সবাই নিজ কাজে ব্যস্ত। অনেক নিজ বাড়ি ফিরছে তো কেউ কেউ বসে বসে চা খাচ্ছে। এরই মাঝে দোকানি জিলিপি প্যাকেট করে দিয়ে দিলেই নিশাদ ভাইয়া সেটা নিয়ে আরেক হাত দিয়ে আমার হাত ধরে হাঁটতে লাগলো। সেইটা তো আমি কখন থেকেই চাইছিলাম। উনি আমার হাত ধরবে, চোখে চোখ রাখবে, কিছু সুন্দর মুহূর্ত হবে। এখন যেন একটা একটা করে সবকিছু পূর্ণ হচ্ছে। দূর হতে মুয়াজ্জেমের কণ্ঠে ভেসে আসছে আজানের ধ্বনি। মানুষের আনাগোনা বেড়েছে, কিন্তু আমার চোখে শুধু তার হাতের মুঠো আমার হাত দেখাতে আটকে আছে। দেখতে দেখতে কেটে গেছে আরো কতগুলো দিন। কাল থেকে বিয়ের আয়োজন শুরু। বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। সেই দিন বাড়িতে আসার পর আর নিশাদ ভাইয়ের সাথে কথা হয়নি। হয়নি বলতে নিজেই বলতে পারিনি, কেমন জানি অস্বস্তি, অস্থিরতা, নার্ভাসনেস ফিল করছিল। কিন্তু এই কয়েকদিনে প্রতিদিন আমার কাছে ছোট করে একটা বার্তা আসতো। লোকটা এখনো মুখে বলেনি ভালোবাসি, কিন্তু তার আমার প্রতি কেয়ার, অস্থিরতা বলে দেয় লোকটা আমাকে ভালোবাসে। তাকে যতই করলা গম্ভীর যাই বলি না কেন, লোকটা তার প্রিয় মানুষদের নিয়ে অনেক পজিটিভ। এইসব কিছুর পরে নিজেকে কেমন জানি অনুভূতিহীন লাগছে। পরিবার ছেড়ে চলে যাব এই জন্য? নাকি বাবার মূর্ছা যাওয়ার চেহারা দেখে? নাকি আমার সেই মিথ্যে অপবাদ নিয়ে? সবকিছু কেমন জানি অপরিষ্কার লাগছে। নিশাদ ভাইয়া বাবার প্রিয়। শুধু বাবা না, এই পরিবারের সবার প্রিয় সে। তবুও এই বিয়েতে বাবার মুখে কেন জানি হাসি নেই। মুখে হাসির রেশ থাকলেও সেটা যে মন থেকে না, তা বাবার মুখ দেখলেই বোঝা যায়। আচ্ছা, বাবার যখন এতে মতো ছিল না, তাহলে সেই দিন কেন এমন জোর করলো আমার সাথে? সম্মান বাঁচাতে? অয়ন্তী? এত সময় নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ মনের কথাগুলো ভেবে চলেছিলাম। হঠাৎ করে রুমের ভেতরে কারো কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি উচ্ছ্বাস ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি এখানে। ভাইয়াকে কথাটা বলে আবার আকাশের দিকে তাকিয়ে রইলাম আপন মনে। নে কফি খা, আর দুদিন পর তো চলেই যাবি, এখন খেয়ে যা। ভাইয়ের কথায় কিছু না বলে কফি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কি হয়েছে তোর? কিছু না। ভাইয়ের কথার প্রেক্ষিতে ছোট করে কথাটা বলে কফিতে চুমুক দিলাম। ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে না, তাই হাতে রেখে ব্যালকনিতে রাখা দোলনায় বসে পড়লাম। তোরে আজকে একটা সত্যি কথা বলি? ভাইয়ের কথা শুনে কপালে ভাঁজ পড়ে গেল। কি এমন কথা যার জন্য এভাবে বলছে? নিশাদের মাঝে কোনো কমতি নেই। একজন ডাক্তার সে।
চেহারা, ব্যবহার, ব্যক্তিত্ব, বাড়িঘর সবকিছু থেকেই সে পারফেক্ট। আবার সবার আদরেরও। তোকে নিশাদ অনেক ভালোবাসে, অনেক আগে থেকেই বাসে, আর সেটা আমি জানি। তুই ছোট বলে কখনো সেইভাবে প্রকাশ করেনি। শাসন করত, ভুল করলে বকাঝকা করত, করে যেন কোনো বিপদ ছুঁতে না পারে তাই আড়াল থেকে তোকে প্রোটেক্ট করত। কিন্তু এই সব কিছুর পিছনে সত্যি কথা হচ্ছে, নিশাদ তোকে অনেক বেশি ভালোবাসে। তোর অগোচরে নিশাদ ফুপির মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয়। নিশাদের কমতি না থাকা সত্ত্বেও বড় বাবা সেই দিন ফুপিকে না করে দিয়েছিল। কারণ বড় বাবা তার বন্ধুকে কথা দিয়েছিল তার ছেলে রোহিতের সাথে তোর বিয়ে দিবে। এইসব কিছু নিশাদ জানার পর বড় বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বড় বাবা নিজের কথা হেরফের করতে পারবে না। নিশাদ ভিতরে ভিতরে ভেঙে যায়। আর কেউ না জানলেও আমি জানি নিশাদ তোকে কতটা ভালোবাসে। তাই দুতির হলুদ সন্ধ্যায় আমি সবাইকে তোর ঘরে পাঠিয়েছিলাম। আমি চাইনি নিশাদ কষ্ট পাক। আর রোহিত কেমন ছেলে আমি জানি। নিজে ভাই হয়ে তো আর বোনকে বাইরে ছেলের হাতে তুলে দিতে পারি না। তাই আমি নিজেই সবকিছু করেছি। সবাইকে তোর রুমে পাঠানো, কাজে আগে থেকে ঠিক করা ওকে সবকিছু। কিন্তু এই বেড়া কাজে নাইট দেখে ঘুমিয়েছিল। ভাইয়ের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার অগোচরে এত কিছু হয়ে গেল, আমি কিছু জানি না। বাবা আমার মতামত না নিয়ে রোহিতের সাথে বিয়ে ঠিক করেছিল, আর একদিকে আমার ভাই নিজের আমার সাথে এমন করলো। এমন করে আছিস কেন? তুই নিজেও তো নিশাদকে পছন্দ করতি। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? শোন, আমি তোর বড় ভাই হয়। বড় ভাই, তোর জন্য কত ভালো হলো বল। নিজের মানুষকে পেয়ে গেলি। শেষ কথাগুলো শুনে না হেসে পারলাম না। ভালো খারাপ দুটো লাগছিল। আচানক ফুপিয়ে কেঁদে দিলাম ভাইয়াকে ধরে। সবসময় সুখ চিরস্থায়ী হয় না। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। মানুষ সুখে থাকার সময় ভুলে যায় দুঃখ বলে কিছু আছে। সবাই যখন হাসি খুশি উৎসব মুখর পরিবেশে ব্যস্ত, তখন একটা ফোন কল যথেষ্ট ছিল সেই পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য। কমিউনিটি সেন্টারে সবাই অপেক্ষারত ছিল অয়ন্তীদের জন্য। তার ইচ্ছে মতো বিয়ের সকল কাজ করা হচ্ছে। বর্তমানে সবাই তার পার্লার থেকে ফেরার অপেক্ষা করছে। নিশাদ ফোনে অয়ন্তীর ছবি দেখছে। বিয়ের সাজ শেষ করে ছবি দিয়েছে অয়ন্তী। সেই ছবি দেখছিল সে। হ্যালো অয়ন্তী। নিশাদ কথাটা শেষ করার আগেই অপাশ থেকে কারো কথা শুনে কিছু সময় স্তব্ধ হয়ে সেখানে বসে রইল। তার আশেপাশে বসে থাকা সবাই তার দিকে তাকিয়ে আছে কৌতূহল দৃষ্টি নিয়ে। হ্যালো, শুনতে পারছেন? হ্যাঁ, আমি এখনই আসছি। কথাটা বলে ফোন কেটে দিয়ে একবার সবার দিকে তাকালো। তার চোখে অশ্রু টলমল করছে। ছেলের এমন অবস্থা দেখে ঘাবড়ে যায় নিশাদের মা। কি হয়েছে নিশাদ? কে ফোন করেছিল? মা। অয়ন্তীদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মায়ের কথা শুনে মায়ের দিকে তাকিয়ে কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে সেন্টার থেকে বের হয়ে যায়। অপরদিকে অয়ন্তীর বাবা সেখানেই বসে পড়ে। আর অয়ন্তীর মা কথাটা শুনেই জ্ঞান হারায়। কোনো মা বাবা নিজের সন্তানের এমন খবর শুনে স্থির থাকতে পারে না। তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করে প্লিজ ভাই। ড্রাইভার তো উচ্ছ্বাসকে কথাগুলো বলে অস্থির হয়ে বসে রইল। নিশাদের অস্থিরতা দেখা মনে হচ্ছে যদি সম্ভব হতো তাহলে দৌড়ে চলে যেত। অন্তির কিছু হবে না, তুই চিন্তা করিস না। নিশাদকে কথাটা বললে নিজের ভিতর কম ঝড় হচ্ছে না উচ্ছ্বাসের। অনেক আদরে বড় করেছে। বড় চাচার 2 মেয়ে হলেও সে একা। অয়ন্তী দুটির তুলনায় চঞ্চল বেশি। দুষ্টুমি, মজা করা, হইহুল্লোড় করা একটু বেশি করত। এখন তার এমন কথা শুনে নিজেকে ঠিক করে রাখা কষ্টসাধ্য ছাড়া কিছুই না। কেটে গেছে 5 মাস। এই 5 মাসে নিশাদের দেখা পাওয়া মানে অমাবস্যায় চাঁদ দেখা। অয়ন্তই মারা যাওয়ার পর থেকে নিশাদ নিজেকে সবকিছু থেকে আড়াল করে নিছে। ইদানিং হসপিটালে বেশি সময় পার করছে। কাজের মাঝে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চেষ্টা করে। হ্যাঁ, সেই দিন অয়ন্তী মারা যায়। গাড়িতে থাকা দুটি আর এশার অবস্থাও ক্রিটিক্যাল হয়। আর সেই দিন পর থেকে নিশাদ আগের থেকে আরো গম্ভীর হয়ে গেছে।
অয়ন্তীর বাবা মা ছোট মেয়েকে হারিয়ে পাগল অবস্থা। বড় মেয়ে সেই দিন নিজের পা হারিয়ে প্যারালাইজ হয়ে গেছে। সন্তানের এমন অবস্থা দেখে অয়ন্তীর মা মাইন্ড স্ট্রোক করে। তার নিজেরও মুখের এক পাশ প্যারালাইজ হয়ে বেঁকে গেছে। সবার এমন অবস্থা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উচ্ছ্বাস। সবাইকে রেখে সে নিজেও বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, সে আপন মনে চলতে থাকে। মেঘের আড়ালে হারিয়ে খুঁজি তোমায় গধূলি বেলায়, মুক্ত আকাশে দিলাম তোমায় মেঘ পিয়নের উড়ু চিঠি, পড়ে নিয়ে জানিও আমিও ভালো আছি। সমাপ্ত।